হ্যালো, আসসালামু আলাইকুম। এসে গেছি। আমিও আমিও এসে গেছি। অনেক অনেক দুঃখিত, আমি কালকে আসতে পারিনি। কালকে কারণ আমি 2 শিফট করছি এবং ফার্স্ট শিফটের পরে গিয়ে আমার সময় থাকার কথা ছিল 2 ঘন্টা। কিন্তু আমি পারি নাই। লাস্টে মানুষ চলে আসছে। প্রথম লাইভটা কেটে দিয়েছি। হ্যাঁ, প্রথম লাইভটা আমার কল আসতেছিল। আমি পারতেছিলাম না কলটা কাটতে বা কিছু করতে। হোয়াটসঅ্যাপে কল আসতেছিল। কারণ এই মোবাইলে হোয়াটসঅ্যাপও আছে। তাতে আপনারা আমার টয়লেট দেখতে পারছেন। আল্লাহ, হ্যাঁ, ক্যামেরা ঘুরে গেছে ওদিকে, আমি দেখি হাট করে আমার টয়লেটের দরজা খোলা। তো আমি ঘরে থাকাকালীন হাট করে দরজা খোলা থাকলে সমস্যা নাই। আহ, কেন লাইভের জন্য এত ওয়েট করি করি নাই। দুঃখিত, অনেক অনেক দুঃখিত। ডিবেট কি আপনার জানি না কি অর্থ কি, আমি নিজেও জানি না আপনি কি বলতেছেন। হুম, আমার কমেন্ট পড়ো না রুহি আপু। তোমার কমেন্টই তো পড়লাম, তুমি বলছো এসে গেছি, আমি তো পড়ছি তোমার কমেন্ট, কি বলো? না, টয়লেটের সামনে জুতা দেখতে পারো নাই। তবে আমি জানি না তোমরা কি দেখছো, কিন্তু আমি দেখতেছিলাম, কারণ আমার ঘর তো স্টুডিও অ্যাপার্টমেন্ট, এক রুমের বাসা, পুরো একটা রুম, দ্বিতীয় কিচ্ছু নাই। হ্যাঁ, তো আমি যে যেটা দেখার দেখছে, আমি দেখছি আমার টয়লেটের দরজা খোলা। অবশ্য আমি টয়লেটের দরজা সহজে বন্ধ করি না, একা থাকি তো। আচ্ছা, কি লিখছে এটা তো বড় মজার কিছু লিখতেছে সে। হুম, টয়লেটে জুতা দেখাতে হবে, বিদেশে থাকেন। দেখি আপু প্রথম লাইভটায় দেখাইলেন, জুতা দেখাইলেন না। ও আচ্ছা, জুতা দেখাইনি, সরি। হ্যাঁ, হ্যাঁ। তার মেয়ে বিশ্বাসকে দেখাবে, পাগল মহিলা জানে, জানে কি লিখেও। কি জানি কি দিয়ে কি বলতেছেন, আপনার গল্প শুনতে মানুষ আজকাল টিভি দেখা ভুলে গেছে। কারণ ইন্টারেস্টিং হচ্ছে তো এই কারণে। দুঃখিত, মানে এত একটা আনফরচুনেট বিষয়, এত সুন্দর একটা জায়গায় আমরা আটকাইছিলাম। ওই সময়টা যদি শেষ করতে পারতাম ভালো ছিল, কিন্তু পারিনি ওই সময়টা শেষ করতে। কারণ আমি জানি ওখান থেকে আমার লাভ দিয়ে বের হয়ে আরেক জায়গায় যেতে হবে। সেও চলে গেল। গতকালকে আমি মানে কিচ্ছু করার সময় পাইনি। গতকালকে একটা দিন গেছে আমার, আল্লাহর ওয়াস্তে। যায় এরকম মাঝে মাঝে যায়। আসসালামু আলাইকুম আপু, তোমার হাসিটা এত কিউট, মাশাল্লাহ, বা মতন আছে। থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, কাহিনী শেষ করবেন। উম, কি লাফালাফি বেশি, অসভ্যতা লাফালাফি বেশি হয়ে যাচ্ছে। কাহিনীটা আমি শেষ করে দিব, বাকিটুকু আমি বুঝলাম না। নো প্রবলেম, শাহানা ইসলাম বলছিল এই কথাটা। জান্নাত বৃষ্টি ভিউ বাণিজ্য করতে এসে গেছেন, হ্যাঁ, ভিউ বাণিজ্য করতে এসে গেছি। আচ্ছা, বাণিজ্য তো হয় যখন কোনো কিছু লেনদেন হয়। আমি তো খালি দিতেছি, আমি তো কিছু পাইতেছি না তোমাদের ভালোবাসা ছাড়া। মাঝে মাঝে 8-10টা কিন্তু খারাপ কমেন্ট আসে, এমন দিন আজ হাসে না, হ্যাঁ? ভালো ভালো খারাপ কমেন্ট আসে। মাঝে মাঝে দেখে হাসি, মাঝে মাঝে দেখে মানে মনটা খারাপ করি। যাই হোক, অনেক মানুষ জমে গেছে। ঝিকিমিকি টুম্পার গল্প শুরু হয়ে যাবে। যে গেস্ট আসে তারা আসতে হবে অ্যাকচুয়ালি। তো এতক্ষণে আমি একটু চিন্তা করলাম যে একটু আগেই যাই, একটু মাফটা চাইই নেই। কারণ আমি তো লেট করে ফেলছি, গতকালকেই আসার কথা ছিল, আর গতকালকে আসতে পারিনি, একান্তই আমার দোষ। যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের বোঝার কথা যে যখন আমাদের শেষ হয়ে গেছে, আমরা সব খুলে ফেলছি, কারণ আমরা গ্রাম বলে পড়া থাকি, মাথার উপর ক্যাপ পরা থাকি। এগুলো যখন আমরা খুলে ফেলছি, সব রেডি ক্লিন, একবারে টপ টু বটম ক্লিন, এই সময় মানুষ আসছে। এখন রেস্টুরেন্টের মালিক কি বলে, না, এই 18 জন ফেলানো যাবে না, 18 জনের একটা গ্রুপ, দেখ তোরা 1 ঘন্টা বেশি কাজ করবি। কিন্তু 1 ঘন্টা তোমার বেশি কাজ হয় না, লাগলো 2 ঘন্টা। আমি ঘরে ঢুকছি 20 মিনিটের জন্য, কি করব?
বিড়ালগুলা কেমন আছে? যথেষ্ট ভালো আছে। জিঙ্গুরানি এদিকে আসো। দাঁড়াও আমি তোমাদের বিড়ালগুলাই দেখাই একটুখানি। এখানে একজন শোয়া আছে। মাম্মা, এক সেকেন্ড, হ্যাঁ। দেখা যায়। টাইম পাসের জন্য কিছু একটা করতে হবে তো। আইসো মাম্মা, নিজে করো, ভাল লাগবে। মাম্মা আসো। হাই আপু, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি আপু। এই যে, এই যে আমার এটা ছোট মেয়ে, এটা আমার সব থেকে ছোট মেয়ে, ছোট ছোট একটা মেয়ে, এটা মেয়েটা আমার, অন্য কারো না। হ্যাঁ, বলো এটা সুন্দর কি সুন্দর না? বলো এটার চেহারা আমার সাথে মিলে না? আমাদের চেহারা একরকম না? বলো। আমরা কিন্তু একরকম দেখতে, মামি আমরা একরকম দেখতে। হ্যাঁ, শোনা মা আমার। মুসলিম, আসসালামু আলাইকুম রুহি আপু। ওয়ালাইকুম আসসালাম। ইমা জাহান আসছে, আসসালামু আলাইকুম, আমি আইসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামে। বিপ্রাতি আসছি, মামে, আমরা মামে। আজকে বই দেখাইছে, তৃতীয় শ্রেণীর বই, তাও আবার বাংলা মিডিয়ামের। এই না বলে ইংলিশ মিডিয়ামে পড়ে। হ্যাঁ রুনা, তোমারও তো বিড়াল আছে, তুমি বুঝার কথা। এগুলো একটা ইমোশন। আর আর এটা হলো গিয়া এই যে, আসো না, একটু কাছে আসো, একটু কাছে আসো, ভালো লাগবে। আসলে সেই সুন্দর চেহারা। হ্যাঁ, আবির সিরিজ আমার কথা কন না কে? আপনার কথা কি কমু ভাইজান, কন কি কনের আছে? আপনি কি আকাম ঘটাইছেন? আপনার কি আকামটা আমার বলার আছে, জলদি বলেন। আচ্ছা, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে থাকেন, কারণ গেস্ট তো আসতে একটু দেরি করতেছে, আইসে পড়বে, আইসে পড়লেই আমরা কাজে লেগে যাব। আমরা ঝিকিমিকি টুম্পার আলাপ করে ফেলবো। ফারজানা রেজা, হাই রুহি, হাই বান্ধবী। আমারও 5টা আছে, 5টা ক্যাট। সুস্মিতা, সুস্মিতা আমারও এখানে 5টাই। ইটালিতে আমারও 5টা বিড়াল। চিয়া মেহরুম, সিয়া মেহরুম, মঞ্জু আমার ফ্রেন্ড। মঞ্জুটাকে হীরা, হীরা আপু কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি আপু। কিসের জুস খাচ্ছ? গাজরের জুস। আশরাফ হোসেন লিখছে, সেই দিন ঝিকিমিকি শুনেই তো ঝিমঝিম শুরু হয়ে গিয়েছিল। আজ তো জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচতে পারবেন রুহি। আল্লাহ, ভাল লাগে এইভাবে, এঙ্গেজমেন্ট গুলো ভাল লাগে। এইভাবে যদি কথা বলা যেত সবসময় লাইভে এসে, আমি সবসময় বলতাম, দিনে আধাটা ঘন্টা হইলেও বের করতাম, যে সবাই এসে এরকম পেঁচাল পারবো। খুবই মজার বিষয়, আড্ডার একটা বিষয় আছে এখানে। ও মঞ্জু বলতে কি ওই যে সিয়া মেহরুম বলছে? মঞ্জু বলতে কি ওই যে মঞ্জু, কি জানি মঞ্জু আহমেদ না কি জানি নাম, যে উনি যে শো করে, উনি ওনার কথা বলছে? আপু আপনি একটু বলেন তো, ওনার কথা বলছেন আপনি? না, আমি মঞ্জু বলতে সাধারণ এলেবেলে মানুষ ধরছি, কারণ আমি হইলাম আম জনতা, আমি আম জনতা ধরবো। সে তো বিশেষ একজন ব্যক্তি, নর্মাল, আমি তার কথা বলবো, ধরবই না। টক শো, রাইট, কথাটা হলো টক শো, কারণ আমার বাংলা অনেক অবক্ষয় হয়েছে, আমার বাংলার যে একটা অবক্ষয় হয়েছে, আল্লাহ রহম করুক আমাকে, আল্লাহ তুমি রহম করো। সে কি সত্যি সত্যি নিজের গায়ে আগুন দিয়েছিল? অধরা, হ্যাঁ, হ্যাঁ,
এটা এটা তুমি যাকে জিজ্ঞেস করবা সেই বলবে, যারা ওকে পার্সোনালি চিনছে, যারা পার্সোনালি চিনে সবাই এটাই বলবে। আমার ওর সম্পর্কে মিথ্যা বলে লাভটা কি? এমন না যে আমার ইয়া দিতেছে, কি বলে, ফেসবুক টাকা দিতেছে না। আমি কেবল একটা ইউটিউব চ্যানেল খুলছি, কেবল একটা ইউটিউব চ্যানেল খুলছি, তাও রুনা সরকার থেকে মানে বুদ্ধি নিয়ে রুনা সরকার আমাকে বুঝাই দিছে কিভাবে খুলতে হবে। মঞ্জু যা ধোয়া ধুইছিল, বর্ষা আপার চৌধুরী রুমকি ইসলাম, হ্যালো আপু, হ্যালো। কেমনে সম্ভব আপু একজন মানুষ নিজে নিজের গায়ে আগুন দিতে কিভাবে লাগাতে পারে? লাগাই ফেলছিল, এখন জানি না আপা কেমন কি হয়েছিল। তুমি তো লাইফ হিস্ট্রি সবার জানো না। কোনো এক সময় আমি রুহি আনসারি থেকে আমার কিছু জিনিস মানে ইয়া করব, শেয়ার করব, কিছু ঘটনা শেয়ার করব, যে কিছু ঘটনা আমি আরো মেয়েদের যাদের কাছে শুনছি ওদের ঘটনাগুলোও শেয়ার করব। লাইফটা যে অ্যাকচুয়ালি সিনেমা থেকে অদ্ভুত হয় তোমরা তখন বুঝতে পারবা। এটা একান্তই মানে একটা আমি যখন এগুলো ঘটনা শুনি তখন বিস্ফোরণ হয়। যখন আমার লাইফে এগুলো ঘটে গেছে তখন আমি এতটা খেয়াল করিনি, কিন্তু আমি যখন কাউকে বলছি তখন তার মাথায় বিস্ফোরণ হয়েছে। মানে জানার এখনো অনেক কিছু আছে, শেষ নাই। আমার সমস্যা হইলো আমি টেস্টলেস পানি খাইতে পারি না, কারণ পানি খুব প্লেন, একদম প্লেন হয়। আমি এটা খাইতে পারি যদি ভাতের সাথে মানে যে কোনো জিনিস খাবারের সাথে খাই পানি, তাহলে পানি খাইতে পারি। অন্যথা আমি কখনোই প্লেন ওয়াটার নিতে পারি না, আমার কাছে খুবই মানে বোরিং লাগে। এই জন্য আমি অলওয়েজ, তুমি দেখবা যে জুস খাচ্ছি, নাইলে পানির মধ্যে কিছু একটা দেওয়া আছে। যদি কিচ্ছু না থাকে ঘরে, একটা শসা তো থাকবে, বা এতটুকু আদা তো থাকবে, একটু লেবু তো থাকবে, এইটাই আমি ব্লান্ডারে করে নিয়ে এটা পানির সাথে মিশিয়ে খাবো, এই টেস্টটাই আমি নিব। কিন্তু আমার কিছু লাগবে পানির সাথে, এই জন্য আমি সবসময় তোমরা দেখবা যে আমি জুস খাইতেছি। এটা গাজরের জুস, এখানে 4টা গাজরের জুস, আর কিচ্ছু না, 4টা গাজর। আপু পড়াশোনা নিয়ে বলো তোমার নতুন ভিউয়ার্সদের জন্য। পড়াশোনা নিয়ে কি বলবো আমি বুঝি না এই কথাটা, জেসমিন দীপা। হ্যাঁ, এই যে সেলিনা আক্তার কথাটা সুন্দর লিখছে, ভয় দেখানোর জন্য অভিনয় করতে গিয়ে আল্লাহ মানে ও তেল টেল ঢাটছিল, কিন্তু আগুনটা অ্যাকচুয়ালি লেগে গেছিল। অ্যাকচুয়ালি এমন না, কেউই নিজের ক্ষতি চায় না, কিন্তু কেহই না। তো ওইও এরকম নিজের ক্ষতি চাইছে না, মানে হয়ে গেছে আর কি, বাই দা বাই হয়ে গেছে। আফরোজা আক্তার মিতু, দীপারিতা দাস। আমি অ্যাকচুয়ালি কোকা কোলা খাইতে পছন্দ করি, প্রচন্ড পছন্দ করি। কোলা জাতীয় এনিথিং আমার পছন্দ, কোলা জাতীয় চকলেট বলো পছন্দ, এনিথিং। কিন্তু কিছু সময় আছে যখন আমি চেষ্টা করি কিছু মেনটেন করতে, যেমন আমার বয়স হচ্ছে, এখন যদি আমি নিজেকে মেনটেন না করি তাহলে, মেনটেন বলতে খাবার দাবারের দিকে যদি নজর না দিই তাহলে আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ আমার জন্মের আগে থেকে ডায়াবেটিস ছিল, আমার বাবার, আমার যে বয়স এই বয়সের আগে আমার বাবার ডায়াবেটিস হয়ে গেছিল। তো আমি এই বিষয়টা খুবই নজর রাখি যেন আমার ডায়াবেটিসে না পায়, আর ইয়ার চাই যাই পাওয়া যায়, ডায়াবেটিসটা যেন না পায়, কারণ ডায়াবেটিসটা একটা খুবই খারাপ রোগ। ও সোমার পড়াশোনা, সোমা আমাদের সোমা বেগম ক্লাস 5 পর্যন্ত পড়েছে। সোমা বেগমের জন্মযাত্রা বাড়িতে, বাবা বাড়ি বরিশাল, এগুলো তো আমাদের নিবিড় ভাই বলে। কি লাইফটা ডিলিট করে দিলে এটাই দুঃখ, এই হাসির কোনোদিনও হাসেন নাই কিন্তু আরে অ্যাকচুয়ালি এই সাইডটা আমি বলি, হ্যাঁ এখানে আমার খাবারের টেবিল, ওখানে আমার টয়লেট, এখানে আমার রান্নাঘর। হ্যাঁ সামহাও আমি একটা হোয়াটসঅ্যাপে কল আসতেছিল তো আমি ধরছি, ক্যামেরাটা রোটেট হয়ে গেছে।
তো আমি জানি না কে কি দেখছে, ওখানে আবার কতগুলো মরিচ শুকতেছে, আমার আপেল রাখা আছে, আমার ব্লিচিং ইয়া রাখা আছে, ছোট্ট একটা ফ্রিজও আছে, এভরিথিং আছে আমার ঘরে যা থাকার কথা আর কি। হ্যাঁ, কিন্তু আমি যেটা চোখে দেখছি যে বাথরুমের দরজা হাট করে খুললাম, কি আল্লাহ। জিয়া মেহরুম, না না না, এরকম কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, কোকা কোলা, ইমা জান ঠিকই বলছে, কোকা কোলায় অনেক চিনি থাকে আর এটা ব্যাড ফর হেলথ। তো এটা হয়েছে কি, এক এক ধরনের মানুষের শখ থাকে, বুঝছো না? আমি কোকা কোলার একটা শখ রাখি, রাখি, কিছু করার নাই। তো তারপরেও আমি চেষ্টা করি কম খাইতে, যতখানি আমার পক্ষে সম্ভব হয়। ওকে, আমাদের গেস্ট চলে আসছে, আমরা ঝিকিমিকি টুম্পার গল্প শোনা শুরু করবো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুহি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন? আমি ভালো আছি। আপনার অডিয়েন্সরা কেমন আছে? আমার অডিয়েন্সটা অবশ্যই অবশ্যই ভালো আছে, অনেক মানে উদ্বেগ প্রকাশ করতেছে আমরা দুজন কোথায় ডুব দিছিলাম। তাই নাকি? আমাদের কেউ গায়েব করে দিছিল কিনা এই চিন্তায় রয়েছিল, যে আমরা কোথাও যেহেতু গুম হয়ে গেলাম, বাকি গল্প যেহেতু কি তারা শুনতে পারবে? যেহেতু বাংলাদেশেই গায়েব হওয়ার ছিল না, এইসব দেশে তো আরো নাই। আর বাকি আল্লাহ, গল্প তো অবশ্যই বলার জন্যই আমরা প্ল্যাটফর্ম খুঁজে বের করছি, না হলে তো এই প্রসঙ্গই আসতো না। রাইট। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, জানান তো আপনারা আমাদের দুজনের কথাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? কেউ একজন আমার জানান, একটা সেকেন্ড আসলেই করবে যথেষ্ট। আমার এখন দুপুর 12টা সামথিং। হ্যাঁ, আমরা আপনার বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যেই আপনাকে ছেড়ে দিব, নো টেনশন। খালি অডিয়েন্সদের কাছে জানতে চাচ্ছি, সবাই একটু জানান যে আপনারা দুইজনের কথাই স্পষ্ট শুনতেছেন কিনা। শুনতে পাচ্ছি, একটু। সঞ্জিদা, আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমি কোত্থেকে ব্রেক হয়েছিল একটু কি আমাকে ধরে দেবেন রিদমটা? হ্যাঁ, আপনি ব্রেক হয়েছিলেন যে ওর সাথে দেখা হওয়ার 1 মাসের মধ্যে ঘর খরচা বাবদ, বাড়ি ভাড়া টাড়ি ভাড়া বাবদ আর কি, সে 2.5 লক্ষ টাকা নিছিল। আচ্ছা, আর ঈদের সময় কিছু, কোরবানি ঈদে। আচ্ছা, এটা কুরবানি ঈদে নিছিল, ওকে। হুম। এখান থেকে আপনি শুরু করতে পারেন। আমরা জানতে চাবো আপনি কি মানে প্রত্যেক পদে পদে কিভাবে সে টাকা নিছিল, এবং কত টাকা নিছিল, কত কিভাবে টাকা, কোন কারণে টাকা নিছিল, তার সাথে কোথায় দেখা করত, এবং কিভাবে কিভাবে তাকে মানে এগুলা ট্র্যাক টাকা দেওয়ার জন্য। করছে, ট্র্যাক করছে। রাইট, রাইট। ওকে। তো আমি কোরবানি ঈদ থেকেই ধরি। তো তখন তাকে বাই হ্যান্ড, হ্যান্ড টু হ্যান্ড যে ক্যাশ বলে, সেটা কোনো রেকর্ডেড না। হ্যান্ড টু হ্যান্ড তাকে হলো যে আরো কিছু টাকা দেয়, এবং তারপরে কোরবানি ঈদের পরে ওই ভদ্রলোক হলো দেশের বাইরে চলে যায়। তো যাওয়ার পরে ওই কি কারণে আমি এখন মনে নেই, অথবা হয়তো পরে মনে হবে, ওকে না জানায় যায় বা ওকে জানানোর সুযোগ হয় না, হোয়াট এভার। হুম। তখন সে ওই ড্রাইভার এবং তার যে বডিগার্ডদের ফোনে খুব মানে উত্তেজিত এবং খুবই ডেসপারেটলি তাকে খুঁজতে শুরু করে। এবং হুম। আহ, তখন পর্যন্ত কিন্তু সে তার অ্যাড্রেস জানতো না, ঢাকার বাসার। ওই ভদ্রলোকের ঢাকায় অনেকগুলো বাসা আছে, বিভিন্ন লোকেশনে, নিজের ফ্ল্যাট বা বাড়ি, কিন্তু সে যেখানে সে থাকতো সেই জায়গাটার হলো যে অ্যাড্রেসটা পেতো না, মানে নেই তখন পর্যন্ত। তো যাই ওকে। হোক, তখন ড্রাইভার এবং ওই বডিগার্ডের মাধ্যমে অনেক রকমের এটা হ্যাসেল হয় আর কি। তারপরে সে ওই ভদ্রলোক আর কি বাইরে থেকে ইমোতে তার সাথে যোগাযোগ করে। ওকে। ইমোতে যোগাযোগ করে কারণ সে চেক আপে গেছিল পরিবারের সাথে। তো তখন সে আশ্বস্ত হয়, এবং মানে এই এই টাইপের মহিলারা যেভাবে মানুষকে টানে বা ব্ল্যাকমেল করে, ঠিক ওই আচরণে সে থাকে আর কি।
তো 3-4 দিন পরে যখন আসে তারা প্রথম দেখা করে হলো আপনার একটা হোটেলে। হোটেলে জাস্ট কথা বলা এবং দেখা হওয়ার জন্যই যদিও যাওয়া, কিন্তু সেখানে ওই ভদ্রলোক যেহেতু মাত্র চেক আপে আসছে, চেক আপ করে আসছে, সো সেই জায়গা থেকে উনি চাচ্ছিল না তারা আর কি একটা ফিজিক্যালি হলো যে ইনভলভমেন্ট আসুক। তো সেখানে সেই এই সাপড়ি সেই ভদ্রলোককে কোনোভাবে ম্যানুপুলেট করে, কারণ এখন যেহেতু অনেক ঘটনা একজনের বিপক্ষে চলে আসছে, সো সেই ভদ্রলোক ব্যাড বয় হলেও তাকে যে প্রলোভন বা হলো যে ব্ল্যাকমেল করে নিছে এটা তাহলে আমরা ধরতে পারি, কারণ বিচক্ষণতা তো সবারই আছে। তো যদি সে মিথ্যাও বলে থাকে ভদ্রলোক, তারপরে আমরা একজন দ্বারা অনেক ব্ল্যাকমেইলের শিকার হওয়া মানে সেই সাপড়িকেই আমরা মানে ক্রিমিনাল হিসাবে ধরতে পারি। তো সেখান থেকে খুবই প্রেসার ক্রিয়েট করে আহ, উত্তরার একটা হোটেলে নিয়ে যায়, আমি নাম বলছি না। আমি হলো যে শুধু জায়গা উল্লেখ করছি। তো সেখানে যেতে যেতে রাত 8:30-9টা বেজে যায়, এবং আমরা আজও জানি না, আমরা পরে ওই হোটেলের ওনারকে ভালোভাবে সে চেনে, এবং সেই ওনার আমি জাস্ট থাকে না কিছু জিনিস আমি শেয়ার করে দিচ্ছি যে সিলেটের ভদ্রলোক, আর কিছু আমি বললাম না। তো পরবর্তীতে আমাদের সঙ্গে খুব গুড রিলেশন হয় তার। তো সেখানে নিয়ে যায়, এবং ওই সাপড়ির এগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকে প্রতিটা হোটেলে, কিভাবে তাকে সিসিটিভির আড়ালে ভিতরে ভিআইপি রুম নেয়, এগুলো ওর আগে থেকেই জানাশোনা, এবং আগে থেকে ওর এগুলো লোকের সঙ্গে কন্ট্রাক্ট। তো সেই হিসাবে সেখানে তারা খুব লাইট একটা ডিনার করে, এবং সেখানে তারা 12:30 পর্যন্ত হলো যে খুবই অন্তরঙ্গ মুহূর্তগুলো কাটায়। কাটানোর পরে ওই ভদ্রলোকের ড্রাইভার ওকে নামায় দেয় এবং ভদ্রলোক চলে যায়। তো এটা গেল, মানে আমি অনেক ঘটনা না বলে যেগুলো যেগুলো স্পষ্ট আমি এখন মনে হচ্ছে আমি ক্লিয়ার করছি, এমনও হতে পারে এর আগে পিছে আরো কিছু ঘটনা আছে আমার পরে মনে হবে। এটা আর কি রাইট। আপনার অডিয়েন্সদের জন্য বলা। তো কারণ আমিও বাধ্য না, আপনিও বাধ্য না, বাট একটা ক্রিমিনালকে সমাজের সামনে আমাদের আনা এবং ওর বিচার হওয়া এবং সমাজটাকে উদ্ধার করা, এটা আমরা যেরকম সমাজের দায়বদ্ধতা রাখি সেই জায়গা থেকে আমাদের কথা বলা। এর কোনো কিছুর লেনা দেনা বা কোনো কিছুর আহ কারণ এগুলোর জন্য আমরা এখানে কথা বলতে আসি নাই, জাস্ট সামাজিক দায়বদ্ধতা। তো এই জায়গা থেকে ওদের সম্পর্কগুলা ভালোভাবে আগায়, খুব কাছাকাছি ঢাকার বাইরে যায়, এবং রাজনৈতিকভাবে তখন ও নিজের পরিচয়গুলাকে হলো যে তুলে আনা শুরু করে, সে এই সে ওই। এবং সেই সময়ের হলো যে রাজনৈতিক দলের নাম বলে, যে ভদ্রলোকের কথা বলতেছি সে বাংলাদেশের একটা কিছু, তো তার যে কোনো মানে পাওয়ার বা তার লেভেল যে ওকে দিয়ে তা না, বাট কিভাবে যেন সে তাকে এঙ্গেজ করে ফেলে যে এই রাজনৈতিক দলের, সে হলো যে পূর্ব পরিকল্পিত ভাবেই ওই ভদ্রলোকের একটা প্ল্যাটফর্ম আছে, এবং সে ওইটা ইউজ করলে হলো যে বাংলাদেশের রাজনৈতিক যে কোনো সংসদের একটা সদস্য হতে পারে, এই লেভেলগুলা তাদের টকিং এর ভিতরে ঢুকে যায়, এবং এটা ওই সাপড়ি হলো যে আপনার ঢুকায়, কারণ সে জেনে বুঝে তাকে হলো ক্যাচ করছে। সো এর জন্য এর সুবিধাটা হলো আগে ওই ব্যক্তি সম্বন্ধে ওর সবকিছু জানা এবং নখদর্পণে ছিল বিধায় সে ইজি হয়েছে তার স্টেপ গুলা সামনে আগাতে। তো এইভাবে তাদের চলতে চলতে একটা সময় ঢাকা শহরে বিভিন্ন হোটেলে তারা সময় কাটায়, এবং গাড়িতে সময় কাটায়, ছোটখাটো জায়গায় খাওয়া দাওয়া করে যেখানে ওই ভদ্রলোকরে কেউ চিনবে না, সেই হিসাবে এইভাবে চলাফেরা করে। তো তখন পর্যন্ত আমরা এগুলো কিছুই জানি না। কোনো কারণে যদি আমাদের সঙ্গে কথা হতো, দেখতাম হঠাৎ করে আমাদের ওই ভদ্রলোক খুব বিজি, সো যেটা আগে পিছে মানে মেলে না। তো আমাদের একটা হলো যে ডিসেম্বর মাসের প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামে আমরা একসাথে খাওয়া দাওয়া করব, ওকে খুঁজতে যে দেখি যে না, ও অলরেডি অন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, আমরা আমাদেরকে এড়ায় গেছে, যে ওর গেস্ট আছে যেটা
মানে মোটামুটি শিক্ষিত লাইফে মানুষ চালায় দেয় যে হ্যাঁ আমি একটা গেস্টের সাথে আছি, দ্যাটস ইট। এইভাবে আমরা আবিষ্কার করি যে ও হঠাৎ করে খুব ব্যস্ত হয়ে পড়ে। তো এখানে পরবর্তীতে আরো দুই তিনটা গল্প আমার কাছে জমা আছে, সেখানের যদি কিছু আমি টেনে নিয়ে আসি। এই ছাপরি কি করে, ওই রান্না করা খাবার সে যেখান থেকেই হোক, এখন ও রান্না করছে নাকি কাউকে দিয়ে, আমরা তো আর এগুলো দেখতে জানি, বাট ওর একটা ক্যাচ করার বা ব্ল্যাকমেইলিং এর শিকারে ফেলার একটা ফাঁদ আছে। ও পুরুষদেরকে রান্না করা খাবার হলো যে গিফট করে বা খাওয়ায়। এটা ওর পছন্দের তালিকায় একটা, যেটা পরবর্তীতে আমি গতকালকে পর্যন্ত আরো তিনটা আবিষ্কার করে ফেলছি, তাদের স্টেটমেন্টের সঙ্গে আমাদের স্টেটমেন্ট হুবহু মেলে, কিন্তু তারা আমাদেরকে কখনোই চিনতো না। রুহির মাধ্যমে আমাকে হয়তো ইনবক্সে খুঁজে পেয়েছে। তো সেই জায়গায় ও রান্না করা খাবার বিভিন্ন রকমের মানে ধানাই পানাই করে এগুলো খাওয়ায়। তো খাওয়ায়, ওর বাসা পর্যন্ত এই খাবারগুলা যায়। তো যখন ওয়াইফ জিজ্ঞেস করছে যে এগুলো খাবার কোত্থেকে আসছে, তখন সে অকপটে বলে দিছে যে আমার ওই সেই ভদ্রলোক বলে দিছে যে আমার এক ফ্রেন্ড, ওর ওয়াইফ খুব রান্না শেখে এবং দিল্লিতে একটা রান্নার কোর্স করে আসছে। তো ওদের হলো যে ইচ্ছা একটা রেস্টুরেন্ট দিবে, এজন্য ট্রায়াল বেজে সব বন্ধু বান্ধবের বাসায় এই খাবারগুলা কিছুদিন দেবে। এইভাবে সে পার পায় এবং ওর ফ্যামিলিও এই খাবারগুলা খায়। তার মধ্যে খুব ট্রেডিশনাল ফুড থাকে, খুব অ্যাজ ইউজুয়াল পোলাও মাংস এগুলো থাকে না, খুব ট্রেডিশনাল লাইক কবুতরের মাংস, কলিজা, গরুর ভুঁড়ি বা ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেডিশনাল ফুড থাকে। তো ওকে। এইভাবে হলো যে খাবারগুলো ওকে খাওয়ায় এবং দিব্যি সে ওর সঙ্গে মোবাইল ফোনের রিচার্জ থেকে শুরু করে টুকটাক বিকাশে লেনদেন এগুলো হতে থাকে। হতে হতে একটা সময় ওই যে কোনো একটা লেনদেনে একটা ক্যাশ টাকা নিয়ে ওর বাসায় বা কোথাও আর কি যায়, নর্মাল শপিং ব্যাগে 4.5 লাখ টাকা নিয়ে যায় এই ভদ্রলোক ওর নিজস্ব প্রয়োজনে। নিয়ে যাওয়ার পরে ওর সঙ্গে ওই সেই জায়গায় খুবই ওরা অন্তরঙ্গ হয়। হওয়ার পরে সে আসার সময় ওই ব্যাগ থেকেই ওকে 50,000 টাকা এমনি দিয়ে আসে। মানে বুঝতে পারছেন কি লেভেলের ক্লায়েন্ট ও ক্যাচ করে। মানে হ্যাঁ। যাদের জন্য 50,000 1 লাখ হলো আমাদের মতো মানুষের এই 100 200 টাকা। তো ওই ব্যাগ থেকে তার প্রয়োজনীয় টাকা থেকেই ওখান থেকে একটা বান্ডেল দেয় 50,000 টাকার। ওটা কোনো হিসাব নিকাশে থাকে না, ওটা জাস্ট একটা দিয়ে আসে। তো আমরা যেটা খুব ওই দিনের ঘটনায় যেটা জানতে পারি, আহ, ওই দিনের একটা পিকচার আছে আমার কাছে, আমি যদি কখনো কোথাও রিভিল করব না, এগুলা আমাদের প্রবলেম আছে। ওই ভদ্রলোক ড্রেসিং টেবিলে মাথা আঁচড়াচ্ছে, মানে চুল আঁচড়াচ্ছে, সেই ফাঁকে ওই সাপড়ির তো ব্যবসা এবং নেশা পেশা ছবি এবং ভিডিও তুলে রাখা, যেটা নেপালের ঘটনার সাথে মিলে যায়, যে ওই যে আহ আড়ালে ছবি তোলা বা এই সেই। ঠিক হুম ওই হুম হুম। ভদ্রলোক হয়তো ফ্রেশ হওয়ার পরে হেয়ার ব্রাশ করছে এবং তখন সে দুই তিনটা ছবি হয়তো তুলছিল, যেটা পরবর্তীতে একটা আমাদের হাতে আসে ওই দিনের। ওকে। আচ্ছা, ওটা আছে ওর ড্রেসিং টেবিল যে কি বা ও কোথায় দাঁড়ায় হেয়ার ব্রাশ করছে, সব ওই হুম। ওই পিকচারটাই আছে আর কি। তো এনিওয়ে ও যখন ওয়াশরুমে যায় ওই ভদ্রলোক ফ্রেশ হওয়ার জন্য, আর এই এই মহিলা যখন বেডেই থাকে, তো ওর একটা ইন্টেনশন গ্রো করে ভদ্রলোকের, যে ওর যেহেতু লাইসেন্সকৃত দুইটা জিনিস, 4 5টা ফোন, মানি ব্যাগ, হোয়াট এভার, 4 লাখ টাকা তো আছেই ব্যাগে পড়ে, ওগুলা সমস্যা না। তো ওই কি করে, উকি দিয়ে দেখে যে, মানে থাকে না মানুষ বিশ্বাসের পরেও অবিশ্বাস একটা কাজ করে নিজের পার্সোনাল সিকিউরিটির জন্য। সে হুম হঠাৎ হুম। করে দরজা খুলে ওই শাওয়ার অবস্থায় উকি দিয়ে দেখে, দেখে যে ও ফোন টিপতেছে। হঠাৎ করে চমকায় ওঠে, তখন বলে কি হয়েছে, বলে যে না, মানে একটা ভালোবাসার গল্পের মতো বলে, আমি জাস্ট দেখলাম কি করো। তো ও, এরপরে ও মানে ওই দিনের ঘটনা, ওই জামা কাপড় এবং ওই ছবিটাই আমরা পাইছি যে এটা ওই দিনের ঘটনা। তো এইভাবে বিভিন্ন ভাবে চলতে থাকে চলতে থাকে। হঠাৎ করে খুব শর্ট টাইমের ঘটনা এটা, কিন্তু 1 বছর টানা হয় নাই। আপনি মিলাই নিয়েন আপনার পান্থপথের গল্পগুলা, টানা হুম, হয় আমার নাই। জন্য তো 9 মাস ছিল সেটা। হ্যাঁ। তো সেই পান্থপথের অফিসে যাওয়া এবং ও
খবরদারি করা, ড্রাইভারকে ফোন দিয়ে পান্থপথ থেকে এভরিডে ডাব কিনে খাওয়ানো, স্যারের শরীর ঠিক থাকতে হবে, স্যারের চেহারা ঠিক থাকতে হবে। ওই মানে এমন ভাব করতো যেন ঘরের বউ তো এটা করবে না। আপনার কি সম্ভব? ঘরের বউয়ের সময় আছে বাচ্চা কাচ্চার সংসার আত্মীয় স্বজন সামলায় স্বামীর অফিসে ডাব খাবে কিনা এই কেয়ার করা আছে? কেউ এখানে হাত তোলেন, আপনার অডিয়েন্সদের জিজ্ঞেস করেন কে করে এই জিনিসটা। বড় জোর ঠেকায় পড়ে একটু টিফিন দিতে পারে, তাও বিরক্ত, রাত্রেই অ্যালার্মিং করে এই তোমার কালকে কি টিফিন নিবা বা ব্লা ব্লা ব্লা। তো সেখানে সে যদি একদম মাগরিবের পরে বাধ্যতামূলক ডাব এবং বিকালের নাস্তা তার সামনে যেতে হবে, সেটা দেহরক্ষী হোক আর ড্রাইভার হোক, তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার না। তো হুম সেই ভদ্রলোক তো আরো আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। হুম তো এইভাবে ওষুধের খবর, খাওয়ার খবর, সেই পর্যন্ত ও বাসার অ্যাড্রেস জানে না। বাসার অ্যাড্রেস জানে যখন ভদ্রলোকের জন্মদিন আসে। ওই ভদ্রলোককে আপনারা মিলায় নিয়েন ওর হুম চরিত্রের সাথে যে জিনিসগুলো এখন আমরা রিভিল পাইছি। ও রাস্তাঘাটে যাকে তাকে যে কোনো ভাবে গোল্ড গিফট করে, যে কেউ ওর রাইট। আপন। তা আমি আমি তো আমার আত্মীয় বা ব্লাডের কাউরে ছাড়া গোল্ড গিফট করব না, এটা স্বাভাবিক, কেন করব? তো এনিওয়ে সেই হিসাবে সে বসুন্ধরার কোন দোকান থেকে, সেই সে দোকানও আমাদের হাতে আসছে, সেই দোকান থেকে একটা রোজ গোল্ডের ফিঙ্গার রিং কেনে। তো যে কি কিনে? লোকরে দিয়ে সে রোজ গোল্ড, এটা হলো একটা কি কিনে? ডিফারেন্ট এই সাপ্রি না, রোজ গোল্ডের কি কিনে, কি জিনিসটা? ফিঙ্গার রিং, ফিঙ্গার রিং, ও, রিং, আংটি। ফিঙ্গার রিং কেনে। এবং সেই ফিঙ্গার রিং কোন দোকান থেকে কেনে সেটা হলো যে আমরা পরে পাই আর কি। তো যাকে দিয়ে সে অলরেডি এখন পর্যন্ত 8-10 লাখ টাকা পেয়ে গেছে, এখনকার যে ট্রাপ গুলার সাথে মিলে যায়, তার জন্য 28,000 টাকা দিয়ে একটা রোজ গোল্ডের ফিঙ্গার রিং কেনা ওর জন্য কোনো ব্যাপার না। তো রোজ গোল্ডের ফিঙ্গার রিং কেনে এবং আপনার ইয়োলো থেকে দুইটা এক্সপেন্সিভ শার্ট, লাইক 4,000-5,000 টাকা দামের শার্ট আর একটা টাই। এইটা ওর ট্রাপ ছিল যে এটা ওর বাসায় পাঠাবে বিদেশের কথা বলে, যাতে ওর ফ্যামিলি টের না পায়, এবং ও এই ফাঁকে ওর অ্যাড্রেসটা কালেক্ট করবে। বুঝতে পারছেন হুম হুম ওর ব্রেন বা ওর মানে কি কোয়ালিটি? তো সেই সময় ওই ভদ্রলোক বাধ্য হয়, তার অ্যাড্রেস দেয়, একবার বলে যে আমি ড্রাইভার পাঠাচ্ছি, ড্রাইভারকে হলো যে ইয়া করেন, দিয়ে দিও। তখন বলে যে না, আমি তোমাকে এটা সারপ্রাইজ গিফট, আমি তোমার অ্যাড্রেসে তোমার ফ্যামিলিকে বলবো এটা দেশের বাইরে থেকে কোনো ফ্রেন্ড পাঠাইছে। ওই হিসাবেই সে বাসার অ্যাড্রেসটা কালেক্ট করে। কে জানি একটা কমেন্ট করছে, আমি একটা মিনিট, গিবত এগুলো সত্য ঘটনা কি জানি একটা, দেখেন তো, কথার বাদ দাও। কথা। তো যাই হোক, এখন সেই জায়গা থেকে ওই জিনিসগুলা দেয় এবং দিব্যি সে ওই রিং পরে বেড়ায়, পরে থাকে। একদিন হঠাৎ করে ওর ওয়াইফ বলে যে এই রিং তুমি পরো কেন, দাও, রোজ গোল্ড তো নাইস একটা গোল্ড, আর প্লেন রিং ছিল, সেই রিং এর ছবি আমার কাছে আছে। তো তাই? ওর বিভিন্ন পিকচারেও আছে, মানে ও যে ব্যবহার করছে সেই পিকচার গুলাতেও আছে, এবং পরবর্তীতে আমরা সেই রিং এর ছবিও আমরা নিছি। তো এনিওয়ে সেই রিং পরে বেড়ায়। তখন ওয়াইফ বলে যে এই রিংটা আমাকে কয়দিন দিও, আমি পরে বেড়াবো। তো সে দেয় না, খোলে না। এটা নিয়ে ওদের মধ্যে একটা তর্ক বিতর্ক ঝগড়া হয়, খুব সামান্য, যে বন্ধু দিছে এটা খুলবা না কেন। মানে প্রেম কত কঠিন হয়ে গেছে, কারণ ও তো আসলেও খাবারের সাথে যে কিছু খাওয়ায়, এটা পরবর্তীতে আমার গত পরশুদিনের হাফ লাইভের পরে আমাকে ইনবক্সে কয়েকজন জানাইছে তাদের সাথে এই ঘটনা মিলে গেছে, যে ও খাওয়ার সাথে কিছু খাওয়ায় আচ্ছা এবং সঞ্জিতা, আমি জোরপূর্বক আপনাকে একটু খাওয়ায়। ইন্টারাপ্ট করতেছি এক এক সেকেন্ডের জন্য। যাদের যাদের মনে হচ্ছে একটা ব্যক্তির নাম আপনারা লিখতেছেন, ওই ব্যক্তির ঘটনা না, ওই ব্যক্তি সর্বসর্বা না। আপনারা হ্যাঁ, বুঝেন যাদের। এক মিনিট, আমি একটু শেষ করে নিই। হ্যাঁ সঞ্জিতা, তারা অনেকে লিখতেছে যে একজন অন্য একজন ব্যক্তির নাম, বহুতবার এই ব্যক্তির নাম আসছে, কিন্তু আপনাদের বলি এই লোকের কথা বলা হচ্ছে না। যে লোকটার কথা বলা হচ্ছে সেই লোকটা ওই ব্যক্তির জীবনে শুধু 9 মাসের জন্য আসছিল, এবং 9 মাসে সে একটা বিপুল পরিমাণ টাকা ওই লোকটা থেকে বের করে নিয়ে চলে গেছিল।
হয়তো হয়তো আপনি আজকে দেখতেছেন, এই জন্য আপনি জানেন না এই ঘটনাটার মানে বা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। এই জন্য আপনাকে আগে থেকে আমি জানাচ্ছি। এই ব্যক্তিটার কথা বলা হচ্ছে তার লাইফে শুধু 9 মাসের জন্য আসছিল, এখন তার সাথে আর কোনো যোগাযোগ নাই। এই 9 মাসের মধ্যে সে কি পরিমাণ টাকা তার কাছ থেকে নিছে এবং কি কিভাবে নিছে, আমরা সেই কথাটাই এখানে বলতেছি। অতএব একজন খামাখা আরেকজনের নামে এটা বলবেন না। গিবত গিবত যে বলতেছে, গিবত হলো গিয়া যখন না জানে না বুঝে অন্য সম্পর্কে কারো কোনো কথা বলা হয়, এই ব্যক্তির নাম নেওয়াটা হবে এখন গিবত। কারণ অথবা আমরা চুরি করে বলা, হিডেন হ্যাঁ, বলা, পিছনে বলা। পিছনে বলা, হ্যাঁ। আমরা 300 মানুষের সামনে বলতেছি এবং একটা সত্য ঘটনা বলতেছি, এবং এই লোকটা শুধুমাত্র তার লাইফে 9 মাসের জন্য ছিল এবং সে বিপুল পরিমাণে টাকা নিয়ে বের করে নিছিল বাটপারি করে। এইটার গল্প এখানে বলা হচ্ছে। দয়া করে অন্য কোনো ব্যক্তিকে এখানে টানবেন না, কারণ ওই ব্যক্তির না, ওই ব্যক্তির হইলে আমরা অবশ্যই সেই ব্যক্তির কথা বলবো। 1 নাম্বার। 2 নাম্বার হলো গিয়া, ধৈর্য ধরে দেখেন শেষ পর্যন্ত, আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা বিশাল বড় বাটপাড়ির গল্প বলতেছি আমরা। ঠিক আছে? ঠিক আছে সঞ্জিদা, আপনি শুরু করতে পারেন। আপনি এখন বলেন যে মানে কিভাবে কিভাবে টাকাগুলো নিছিল এবং কতখানি নিছিল, এটা আমরা আচ্ছা, জানতে চাই। তো এর মধ্যে মানে ওই যে গল্পের শুরুটা এরকম, তো এর মধ্যে কি কি হয় সবাই জানে। একটা বাটপার মহিলা বা ওর ইন্টেনশনালি টাকা নিয়ে বের হয়ে আসা, গোল্ড নিয়ে বের হয়ে আসা, বা তাকে ফাঁসায় ব্ল্যাকমেইল করে ফ্যামিলির ভয় দেখায় বিয়ে করার চেষ্টা করা, তো এগুলো তো ওর যেগুলো আজকে পর্যন্ত আপনারা জানেন তার মধ্যে এই ঘটনার হলো যে যে বর্ণনা একটু বেশি। সো কিন্তু মিল আছে, মানে মিলে যায় এইটুকু বুঝে নেন। এটা দুই হাজার কিন্তু সতেরো 18 থেকে 19 পর্যন্তর দুই ঘটনা, হাজার দুই তাহলে হাজার দুই দুই হাজার হাজার কত সালে? 17 থেকে 2018 মার্চ পর্যন্ত রাইট। এবার বুঝছেন, এই সব এতটুকু ঘটনা। সময় ওই ব্যক্তিটা ছিল না তার লাইফে। তার লাইফে ওই ব্যক্তিটার ডিউরেশন হলো 9 বছর, 10 বছরের উপরে। আমরা শুধু 9 মাসের একটা গল্প বলতেছি, তার লাইফের একটা হ্যাঁ, ছোট্ট নয় মানে মাসের ওর গল্প। ওর সঙ্গে কঠিন যোগাযোগ, এটাকে তো প্রেম বলে না, ব্ল্যাকমেইলারের শিকার 9 মাস। আর ঘটনা আমরা সাফার করছি ওই সারা টোটাল আর জীবন, কি যদি ধরেন সারা যে জীবন করবো এরকম একটা হ্যাঁ ঘটনা সাফার এখনো করবে করছি। মানুষ। বাট সেই সময়ে মার্চ এপ্রিল পর্যন্ত এটার একটা ধাক্কা গেছে আমাদের সাথে, এরপরে হুম। আমরা অফ গেছি। আর এটা বাংলাদেশে অনেক বড় প্রশাসনিক লেভেলেও এটা আমাদের নকিং হয়েছে বা ব্যাংক থেকে কালেক্ট করতে হয়েছে, বিভিন্ন গোয়েন্দাও ফেল আছে এখানে। তো এখানে যারা আননেসেসারি কথা বলবেন, একটু না জেনে কথা তো বলবেন আপনারা অডিয়েন্স, বাট না জেনে বললে হয় কি আপনারাই ধোকায় পড়বেন বা হুম। মিলাইতে পারবেন না কোন গল্পের সাথে কোনটা যাচ্ছে। কারণ শুধু এই লোকের গল্পই যে এখানে সীমাবদ্ধ তা না। আমি না, সবচাইতে অবাক এই হয়েছি। ব্যক্তি সে মানে একমাত্র ব্যক্তি না, না এই না চেয়েও না, অনেক ব্যক্তি আছে, আস্তে আস্তে আসবে। হ্যাঁ, এবং আমি অবাক হয়েছি রুহি যে গত 5 দিনের 7-8 মিনিট আমি কথা বলেছি, পরেও 2 জন আমার ইনবক্সে আসছে সিমিলার, একদম গল্পের সিমিলারিটি নিয়ে, তারাও ভিকটিম। যেটা একই। এখনো অনলাইনে আসে নাই, যেটা এখনো বিচারে আসে নাই বা রিভিল হয় নাই, তারা চাচ্ছে না রিভিল করতে, বাট তারা আমাকে খুঁজে পেয়েছে। তো এগুলোতে তো আমি জড়াতে চাই না, কারণ আমি যদি জড়াতেই চাইতাম রুহি, আমার পেজে আমার পার্সোনাল লাইফ ছাড়া কারো কোনো শেয়ার বা এগুলো নিয়ে গসিপ করার সময় নাই, কারণ আমি এগুলো চাই না। সো তারা খুঁজে বের করেছে, ওকে ফাইন, আমি শর্ট করি। তো যাই হোক, এইভাবে চলতে থাকে। পরে তখন ওই আস্তে আস্তে করে ওদের বিভিন্ন মেলামেশা বিভিন্ন রকমের, ও একটা একদম আপনারা দেখেন এখনকার সাথে 100% মিলে যায়। সেই সময় সে একটা প্রেগনেন্সি নাটক করে, এটাই হলো টুইস্ট গল্পের। কিছু কিছু টুইস্ট আপনারা নোট করেন, যেটা এখন পর্যন্ত আপনারা দেখে আসে মানে এখানে শুনতেছেন। তো সেম ঘটনা সে ভদ্রলোকের সাথে, সে প্রেগনেন্সি নাটক করে এবং ঢাকার আপনি নাম সিরিয়াল করা কিন্তু একটা। হারিয়ে ফেলতেছেন, আপনি কিন্তু এখনো টাকার প্রসঙ্গে আসেন নাই। না, সে এই যে কতটুকু এখন আসবে, এখন আসবে, এই যে ওকে। টাকার প্রসঙ্গগুলো এখন আসবে, যে ও যে ব্ল্যাকমেইলার, সেই টাকা না হলে সে তো প্রেগনেন্সি নাটক করে না। যেটা আজকে পর্যন্ত জানুয়ারি থেকে আমরা শুনে আসছি, যে পুরুষ ওর সঙ্গে সামনে হেসে কথা বলে তার বাচ্চা ওর পেটে, রাইট? সেখান থেকে আমি শুরু করি। তো ওই ভদ্রলোকরে সে হঠাৎ করে জানায় যে সে প্রেগন্যান্ট। তখন সেই ভদ্রলোকও বাচ্চা নিবে না, আর এও তো জানেই প্রেগনেন্ট না, বাট এটা তো ব্ল্যাকমেইল, টাকা নেওয়ার একটা ফাঁদ। তো হুম। সেই জায়গা থেকে
সে কি করে একটা হসপিটালে ওর এই প্রতারণার সাবজেক্ট বা একটা মানে কি বলবো গ্রুপ ওয়াইজ সে ভর্তি হয়, হয়ে সেটা প্রথমে চেক আপের একটা প্রেসক্রিপশন পাঠায়। তারপরে সে নাটক করে যে সে অ্যাবর্শন করবে। তো খুব ভালোবাসা দেখায়, অ্যাবর্শন করবে, তুমি যা বলছো তাই হবে, এরকম ভালোবাসা দেখায়। তো ওই লোক তো আরো অ্যাট্রাকটিভ হয় ওর প্রতি, যা হারে এত ভালো, যা বলতেছি এই যুগে মানে অ্যাবর্শন করতেছে কোনো দাবি ছাড়া, ব্ল্যাকমেল করতেছে না, খুবই ওর প্রতি অ্যাট্রাকটিভ হয়। এই যে টাকা লেনদেনের সূত্রটা এখন শুরু হবে, তখন ওকে। কি করে ও ভুয়া একটা হসপিটাল মানে ভুয়া কাগজপত্র বা প্রেগনেন্সি দেখায় হসপিটালে ভর্তি হয়। হওয়ার পরে তখন কি করে ওই টাকা ওকে হলো যে ওই হসপিটালে ভদ্রলোক ওকে দেখতে আসে লুকায় লুকায়, এসে টাকা দিয়ে যায়। সেই সময় সে ধান্দা দেয় যে এটা খুব স্পেশাল অ্যাবর্শন হবে, এটা একটু টাইম ওভার হয়েছে, এটা না হলে আমার জানের ক্ষতি হবে, না হলে আমি পরবর্তীতে মা হতে পারবো না, ব্লা 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 বলে একটু স্পেশাল কেয়ার এবং ট্রিটমেন্টের জন্য 1.5 লাখ নেয়। নেয়ার পরে যাই হোক এটা ফিনিশ করে ফেলে, একদম কনফার্ম হয় হ্যাঁ বাচ্চা নষ্ট করছে, এই সে করে টোরে তারা ফ্রি হয়ে যায়। এর মধ্যে আসলেও পরবর্তীতে আমরা ওই হসপিটালে যে ওই একটা প্রেসক্রিপশন আমরা কোনোভাবে যে ওকে হোয়াটসঅ্যাপে দিছিল, সেটা সূত্র ধরে আমরা যাই এবং আমরা কোয়ারি করি, না এরকম কোনো ঘটনা ঘটে নাই, এবং এক ভদ্র মহিলার নামে প্রেসক্রিপশনটা ছিল। সে হলো তার মাধ্যমে আমরা খুঁজে পাই। এইভাবে এর মধ্যে হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক একটা ফ্লো চলে আসে, যে নমিনেশন ব্যাপারটা চলে আসে। আসার পরে সে ভদ্রলোক কিন্তু নিজেই 100, কিন্তু এর খপ্পরে পড়ে আমরা আজও জানি না কি খপ্পরে পড়ছে, তাকে টোপ দেয়। রয়ের এজেন্টের সাথে ওর ওঠা বসা আছে, কথা বলা বাবা, আছে। বাংলাদেশের র এই নাকি হ্যাঁ মানে ইন্ডিয়ান? ইন্ডিয়া, ভারতের যেহেতু এখানে যারা মিনিমাম রাজনীতি বোঝে, সেহেতু এই একটা সময় আছে যে ওরা চাইলে মানুষকে নমিনেশন দিবে, ওটা প্রেসক্রিপশন টাইপের আর কি লিস্ট চলে আসে এই পার্শ্ববর্তী দেশ থেকে। তো সেই জায়গায় ওর হাত আছে, ওর লোক আছে, এবং হলো যে ওই একটা লোকের সঙ্গে ও এই ভদ্রলোককে পরিচয় করানোর জন্য হলো কলকাতায় পাঠায়। এবং যে কলকাতায় যায়, যেখান থেকে রিসিভ হয়, যে হোটেলে থাকে এই ভদ্রলোক, যার সঙ্গে দেখা করে, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন আমার কাছে আছে, এবং ছবি সহ ওই লোকের। সেখানে পাঠানোর পরে জানি না এদের কি চুক্তি ছিল, বলছিলাম আমি অনেকদিন আগে যে এরা একটা চক্র, এরা কিন্তু একজন দুইজন না, এরা একটা বিশাল চক্র। সেই চক্র থেকে ওই লোকরে এয়ারপোর্ট থেকে রিসিভ করে হলো যে খুব নেয়ার একটা নামকরা হোটেলে নিয়ে যায়, অনেক রকমের এই যে তদবিরের কথা টথা আলোচনা হয়, হয়ে তারপরে হুম। আমি কিন্তু কোনো কমেন্ট দেখার সুযোগ নেই, আমি না, নো হলো যে প্রবলেম, আমি জাস্ট দেখতেছি। বলছি, আমি দেখতেছি আপনি যদি দেখেন ইম্পর্টেন্ট। কমেন্ট গুলা। তো তারপরে ওই ওখানে হলো যে একটা পেমেন্ট, আর হলো সেই যার সঙ্গে দেখা করতে গেছে তার জন্য বাংলাদেশের গিফট হলো তার ওয়াইফের একটা জামদানি শাড়ি আর ইলিশ মাছ। তো ওকে। যেহেতু এই ভদ্রলোক অনেক বিগ শট, এই জন্য ইলিশ মাছের বক্স আর জামদানি আড়ং থেকে কেনে, কিনে টিনে সে যায়, ওখানে 22 লাখ টাকার একটা লেনদেন হয় ক্যাশ ক্যাশ। না? 22 লাখ টাকার, ইন্ডিয়া যেহেতু পার্শ্ববর্তী দেশ, সেখানে তো চেক বা কোনো কিছু হবে না, ক্যাশ লেনদেন হয়। ওকে। সেটা বলা হয় তার হলো টোকেন মানি। সে তো অনেক বিগ শট, রাইট, যার সঙ্গে দেখা করাচ্ছে সে ওই দেশের, সে এই র। তো সে চাইলে তাকে এই সেই 18 সালের নির্বাচনে হলো যে 100% শিওর গ্যারান্টার যে নমিনেশন পাবে, এবং সেটার জন্য একটা চুক্তি হয়, যে চুক্তিতে প্রথমে তারা 8 কোটি টাকার চুক্তি করে, তারপরে তারা নেমে আসে 6 কোটি টাকা, কারণ যেহেতু পুরাটাই একটা ট্রাপ, তারা টাকার অঙ্ক কমানো শুরু করে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে একজন এসপির নাম্বার দেয়, ওই যার সঙ্গে দেখা করতে গেছিল সেই ভদ্রলোক, যাতে টাকা পয়সা লেনদেনটা এই এসপির মাধ্যমে হয়, এবং ওই এসপির নাম নাম্বার সবকিছু আমাদের কাছে আছে।
তো এসপির নাম্বার দেওয়ার কারণে তারা দেখা করে হলো এই আপনার গুলশানের গুলশান ক্লাবের পাশে আরেকটা ক্লাব আছে, সেখানে দেখা করে এই এসপির সাথে। ওকে। সেখানে কি করে এই এসপি কে 2.5 লাখ টাকা মানে জাস্ট উপঢৌকন, মানে খুশি। এটা এরকম না যে চাইছে কন্ট্রাক্ট, এরকম না, খুশি হয়ে 2.5 লাখ টাকা ক্যাশ দেয় এবং আড়ং এর প্যাকেটে নিয়ে যায় সেই টাকাটা। মানে আমি ক্লু গুলা বলছি এবং সত্যতা বলছি। তো ওকে। আড়ং এর প্যাকেটে করে 2.5 লাখ টাকা তাকে জাস্ট গিফট হিসাবে দিয়ে আসে, এটার কোনো চুক্তি বা কোনো রকম কিছু ছিল না। ঘটনাটা এইভাবে আগায়, মানে আগাতে আগাতে কত দূর যায় সেখানে আমি আসছি যে কত বড় চক্র এরা। তো সেখান থেকে এদের রিলেশন, এদের উঠা বসা, এদের সবকিছু নর্মালি থাকে, যেখানে কোনো সমস্যা হওয়ার থাকে না। এর ফাঁকে ভদ্রলোক দেশের বাইরে যায়, যাওয়ার পরে হলো যে ওর জন্য একটা গোল্ডের মানে জিনিস কেনে, ওই গোল্ড এনে ওকে গিফট করে, এটা জাস্ট গিফট। ওকে। আচ্ছা, তারপরে এই যখন চুক্তি হতে শুরু করে যে এইভাবে এই টাকাগুলো আসবে, এইভাবে যাবে, তখন ওই টাকার অ্যামাউন্ট আরো নিচে নামে। নামার পরে ফাইনালি তারা টার্গেট করে 3.5 কোটি টাকা হলে, কারণ ওরা তো জানে 10 টাকাও ফ্রি পাওয়া মানে এইটা তো ওদের লাভ, এখানে তো কোনো মানে চুক্তি, কোনো কাজের কোনো ক্ষেত্র না, এরা একটা চক্র। হুম হুম তো সেই সময় ওই 3.5 কোটি টাকা ফিক্সড করে যে এটাতেই লেনদেন হবে। হুম তো লেনদেন হওয়ার পরে এই ভদ্রলোক কি করে, তার কিছু পার্সোনাল ইনফরমেশন, যেহেতু তার ইনফরমেশন বাংলাদেশে খুব মানে কাজে লাগার, সেহেতু তাদের একটা পারিবারিক হলো যে হিস্ট্রি বা সবকিছু মিলায় এগুলোর উপরে একটা সামারি তৈরি করে, যাতে করে সে ওই পদের জন্য সিলেক্ট হয়, সেটা জমা দেওয়ার কথা বলে তার সমস্ত হিস্ট্রি, বিজনেস এবং তার লাইফের সব হ্যাক করে ফেলে, মানে নিয়ে নেয়, জেনে যায় এটার উপরে বলে। হুম তো সেই জায়গা থেকে ওই ভদ্রলোকের কিন্তু ট্রাপে পড়ার ডে বাই ডে একটা সুযোগ হয়ে যায়, কারণ এরা আস্তে আস্তে হ্যাকারদের মতো সব হ্যাক করে ফেলে, ঘটনা বর্ণনা, কাজ, তারপরে হলো যে প্রয়োজন, সব মিলায় মিলায় এগুলো হলো যে চলে আসে। তো কে জানি লেখছে এটা এআই। তো যাই হোক, চলে আসে। তখন তারা ওই 3.5 কোটি টাকার মধ্যেই থাকে। বাই দিস টাইম আস্তে আস্তে ওই মানে যেটার জন্য টাকা লগ্নির কথা তাকে পোস্ট দিয়ে দিবে, সেটার জন্য হলো যে তারা দুই একটা রাজনৈতিক লোকের সঙ্গেও কোনো কারণ ছাড়া পরিচয় করায় দেয়। পরবর্তীতে যেটা জানা যায়, বাংলাদেশের একজন শীর্ষ রাজনীতিবিদের আপন ভাইয়ের কথা বলে ফোনে কথা বলায় দেয়, বাট তখন পরে জানা যায় যে সেটা তার আপন ভাই না, চাচাতো ভাই, এবং তাকেও আমরা খুঁজে পাই। ওই সময় ও আচ্ছা। রাজনীতিতে আসছিল কিন্তু, ওই হ্যাঁ। সময় ও রাজনীতিতে আসছিল। আচ্ছা, এই আপনার পুরান ঢাকার হলো যে পীর ইয়ামিনী মার্কেটের উপরে শপিং সেন্টারে ওর খুব আসা যাওয়া আনাগুনা, এবং পীর ইয়ামিনী মার্কেটের উপরে কিন্তু যে হোটেল, সেটা কিন্তু 100% এখনো রাজনৈতিক লোকজন খুব ব্যবহার করে, যারা গ্রাম থেকে আসে বা এখানে থাকে, এদের নামে যে কোনো দল আসলে এখানে তাদের নামে রুম টুম থাকে, যাওয়া আসা। তো সেই জায়গায় ও ভদ্রলোকরে কথা বলায় দেয়, মানে সেই হোটেল থেকে সে ভদ্রলোক কথা বলে। তো এই নিয়ে পরে আমরা খুঁজে পাই সে আসলে চাচাতো ভাই, এবং তাকে আমরা নিয়ে মিটিংও করতে পারি। তো সেই জায়গা থেকে হলো যে রুহি, আমার যদি আপনাদের কোনো কোশ্চেন বা আমাকে কোনো কিছু জানার, আপনি না কথা বলবেন, আপাতত না না, হলে আপনি আমি বলতে আমার থাকেন, মতো আমি বলে দেখতেছি। যাচ্ছি। না না, আমি এদিকে দেখতেছি সব, আপনি বলতে থাকেন। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আম, এই তারপরে কি করে, ওই টাকার অ্যামাউন্ট এত বেশি যে স্বাভাবিক, সাপড়ি তো কখনো এত টাকা একসাথে দেখছে এটা তো সত্যি না। ও যত বড় বাটপার হোক, কিন্তু ওর মনের ভিতরেও একটা ধাক্কা থাকবেই, এটা কিন্তু স্বাভাবিক মানুষ হিসাবে। ওর চক্ররা ওকে তখন মানে মনে হয় যে বলে এখন টাকা পয়সা নেওয়ার সময় আসছে। তো তখন কি করে, অনেক মানে কাহিনী করে ওই এই পারপাসে, এখন যদি বলেন পারপাস কি, পারপাস এটা, এর আগে এক্সাক্ট ওর পার্সোনাল পারপাসে 26 লাখ টাকা ও নেয় বিভিন্ন সময়ে। আর হুম এই পারপাসে পা দেওয়ার পর থেকেই কিন্তু ওদের গ্যাঞ্জামটা শুরু হয়। তার মানে এই এই আগের টাকাগুলার হিসাব রাখবেন, শুধু ব্যাংকের হিসাব, আর হ্যান্ড টু হ্যান্ড এটা কিন্তু আলাদা আছে।
তারপরে পার্শ্ববর্তী দেশের টাকা ওটা আলাদা আছে, তারপরে সেই এসপির টাকা আলাদা আছে। সো এইভাবে কি করে ডে বাই ডে তখন বলে যে ঠিক আছে, ওই তখন কিভাবে টাকা ট্রান্সফার করবে, তখন হলো যে একটা ওয়ে খুঁজে বের করে ব্যাংকের মাধ্যমে। প্রথমে ক্যাশ চায়, তখন বলে যে না ক্যাশ দিবে না, তখন ওই ব্যাংকের মাধ্যমে হলো যে টাকা মানে চায়। তখন এটা হবে 2018, সরি 2017 নভেম্বর বা ডিসেম্বর মাসের ঘটনা। কারণ আমার যতটুকু মনে আছে 2018 জানুয়ারি মাসে ভোট হয়, অথবা 2017 ডিসেম্বরের 26 থেকে 2018 জানুয়ারির 10 আচ্ছা, তারিখের মধ্যে ভোট হয়। এক এক সে সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি এখানে একটা সুন্দর কমেন্ট পাইছি এবং আমি এটার উত্তর দিতে চাই। প্রিয়াঙ্কা মল্লিক বলতেছে, ছাপড়ি লাইভ দেখে ভাবতেছে আমার গোপন তথ্য সব ফাঁস, আমি এখন কি করে জনগণকে বোকা বানাবো। এইটাই হলো উদ্দেশ্য। আমরা যদি সব ঘটনা কিভাবে কিভাবে ঘটে এটা বলে দেই, এর পরবর্তীতে ও যার কাছেই যাবে সেম ওয়েটা অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে আমরা 90% ভাবে প্রিভেন্ট করে ফেলতে পারতেছি যে আর কেউ ওর ধোকাদারিতে আসবে না। যে বলছিল যে আমরা কেন এই লাইফটা করতেছি, এই কারণে অ্যাওয়ারনেস, এটা আমরা কি মানুষকে জানাচ্ছি যে এইভাবেও ঘটনা ঘটতে পারে। যেরকম একটা ছিনতাই হয়ে গেলে বা মলম পার্টি যে কিভাবে করে, আমরা আগে থেকে বলি না যে মলম পার্টি এভাবে এভাবে করে, এইভাবেই। এই জন্যই আমরা বলতেছি। তো আপনি কন্টিনিউ করেন। আর সবচাইতে বড় যে এভিডেন্স বা বড় যে সত্যতা, আপনি বা আমি, আমরা বর্তমানে এখন কিন্তু দেশে নাই যে আমাদের এখানে কোনো কারণ আছে, দুইজনই দেশের বাইরে। সো আমরা অ্যাওয়ারনেসটা করতে চাই বাংলাদেশের কোনো পরিবার যেন ধ্বংস না হয়, কোনো পুরুষ যেন ওর ট্র্যাপে পড়ে নিজের সুন্দর জীবন পরিবারকে রাস্তায় না নামায়। হুম, হুম, রাইট। তো এরপরে ওই তখন ওই আহ, যে যখন ওই পদের জন্য লিস্ট হওয়া শুরু হয় এবং সত্যিকারে বাংলাদেশে সেই সময় একটা মানে খুব দৌড়াদৌড়ি রাজনৈতিক ভাইব, সেই সময়টা ও মিছামিছি ঢাকায় ওয়েস্টিন হোটেলে হলো যে 2-3 বার যায় এবং কারণ ছাড়া কিছু মিটিং করে ওই লোকের সঙ্গে। করার পরে এই যাওয়া আসা খাওয়া এগুলো তো নর্মাল, সেই বিল দেয় বা তার কার্ড আছে, তো যাই হোক এগুলো করে। করার পরে তখন কি করে, ওই টাকা দেওয়ার জন্য সে এই ভদ্রলোক তাকে অ্যাট এ টাইম 50 লক্ষ টাকা দেয়। অ্যাট এ টাইম? অ্যাট এ টাইম, তার মানে 2.5 লাখ, একসাথে। 22 লাখ, 50 লাখ, আর এই ছাড়া তো 50,000, 10,000, 20,000 আছেই। হ্যাঁ, ওকে। তো যখন এই অ্যাট এ টাইম টাকাটা দেয়, এটা হলো দুপুরে 2:30টার দিকে। 2:30টার দিকে দেওয়ার পরে তখন সে কি করে, এই টাকা পাওয়ার পরে তখন বলে ওর ডিজিএফআই এর এই আছে, ওর অমুক আছে, ওর এই আছে, তাদেরকে এই টাকাটা দিচ্ছে, এই হয়েছে ওই হয়েছে, এগুলো বিভিন্ন ভাবে তাকে হলো যে ও এর ফাঁকে কিন্তু আমি এই ভদ্রলোকের পরিবারের সাথে কি হয়েছে সেটা কিন্তু স্কিপ করছি, রাইট রুহি? সেটা হুম, হুম। সেটা তো জানাই যায় যে ওই যে আপনারা যে একজন নায়কের ফ্যামিলির কি দেখছেন, তো যেহেতু ইনি একজন বিগ লেভেলের লোক, তার ফ্যামিলির সাথে কি হয়, এসএমএস ধরা পড়ে একদিন দুপুর 12টায়। সে সোফায় আচ্ছা। বসে থাকে, হুম, হুম, বলেন। হুম, বলেন। এই বউ হলো যে এসএমএস ধরা পড়ে। এই মানে পারিবারিক যে ডিস্ট্রয়, পারিবারিক যে মানে ঝামেলা এবং মারাত্মক ভাবে সুইসাইডাল অ্যাটেম্প বা ব্লা ব্লা ব্লা, এগুলো এগুলো বললে এখন আমার ওই টাকার বিষয়টা স্কিপ হয়ে যাবে। এগুলো অনেক বড়, আমরা আর কি মানে জিনিসের উপর দিয়ে যাই, যেটা এই যে এক নায়কের ওয়াইফ যা ফিল করছে তার 10 গুণ বেশি। হুম। তো সেই জায়গা থেকে হলো যে যখন টাকাটা দেয়া হয়, তখন সে কি করে ওই একদিন পরে সে এই লোকের ফোন ধরাটা একটু কমায় দেয়। আগে যেরকম জান পিয়ারে বা একদম থাকে না দাঁত ব্রাশ করছো কিনা টাইপের যে রিলেশন, এই ছাপড়ি আস্তে করে
একটু হালকা মানে অফ যায়, মানে খুব বেশি না, অল্প। ওকে। তখন এই লোক হলো যে ভদ্রলোক তাকে ফোন দিয়ে খোঁজে, তারপরে ফোন ধরলে আগের মতো খুবই অ্যাটাচ বা ওর প্রয়োজন এরকম ভাবটা কমে যায়। তখন ইনার মনে একটা সন্দেহ হয় এবং ইনি দেখা করতে চায়, ও সেই দিন দেখা করে না। দেখা না করার কারণে কি করে, ড্রাইভার পাঠায় ওর বাসার সামনে। ড্রাইভার পাঠায়, তখন ও নিচে নেমে এসে ড্রাইভারকে কিছু একটা নর্মালি বলে টলে বাচ্চার দোহাই বা কিছু একটা দিয়ে ও আর কি দেখা করে না। এই দেখা না করার কারণে এই লোক আবার কি করে, ওই যে পার্শ্ববর্তী দেশে যাকে গেছিল তাকে হলো জাস্ট বিচার না, বলে যে আমি তো বুঝতেছি না, এত এত টাকা দিলাম এই সেই, তো এখন ঘটনা কোথায় যাচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলে। এক সেকেন্ড, আরেকটা জিনিস, শিল্পা চক্রবর্তী, স্যাম সানায়া লিখছে, শিল্পা চক্রবর্তী কি লিখছে? শিল্পা চক্রবর্তী এত টাকা নাইলে ওই বেটির ভিখারির মতো থাকে কেন? ও আচ্ছা, এটা লিখছে শিল্পা চক্রবর্তী। কারণ সে অ্যাকচুয়ালি যে গোল্ডগুলা নিছিল সেই গোল্ডগুলা তার কাছে আছে, আর সে কিছু জমি কিনছে, যদি আপনারা দেখে থাকেন। আমি এফডিআর কিছুদিন আছে। আগে, হ্যাঁ, আমি এই যে আমি একটা ভিডিও দিছি, যে ভিডিওর মধ্যে ওর মাই বলতেছে ওর মেয়েকে যেটার মধ্যে বালা দিতেছে মাকে। এটা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল, যেখানে মা নিজে বলতেছে যে তুই না জমি রেজিস্ট্রি করবি, তোর না টাকা লাগবে। এবার বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, আমি যদি কোনো একটা কাজ করি, ওই একটা কাজে একটা তীরে তো একটা পাখি মরবেই না, 3 থেকে 4টা মরবে। ওই ভিডিওতে এটাই হ্যাঁ, রিপোর্ট ছিল। হ্যাঁ, আমরা পরে জানছি যে ও জমি কিনছে, এফডিআর কিনছে, এফডিআর করছে। আর দ্বিতীয় কথা, ও যে ওই যে অনেক সময় সত্যির মধ্যে মিথ্যা, মিথ্যার মধ্যে সত্যি বের হয়, ওর যত গোল্ড ও কিন্তু নিজের টাকায় কিনে নেয়, নয় অন্যের টাকা আর না হলে গিফট। ওর সত্যি অনেক গোল্ড আছে কোত্থেকে বা ওর ছিল। টাকা কোত্থেকে? আচ্ছা, একজন লাইভ হ্যাঁ, প্রেজেন্টার, সে দাবি করছে 17-18 লাখ টাকা সে কামাইছে মাসে। একটা লাইভ হুম। প্রেজেন্টার 17-18 লাখ টাকা কি করে কামায়, আমাকে বোঝান। কি করে সে 17-18 লাখ টাকা কামায় একটা লাইভ প্রেজেন্টার? যদিও একটা লাইভে 30,000 টাকাও পায়, দিনে কয়টা লাইভ করছে? মেবি এক মাসে 17-18 লাখ টাকা কামাইছে, হয়তো ঝড়ে বাক ময়রা কোনো রোজার মাসে কামায় ফেলাইছে, কিন্তু প্রত্যেক মাসে তো কামায়নি। আর যে প্রত্যেক মাসে 17-18 লাখ টাকা কামায়, যে 10 লাখ টাকাই কামায়, 10 লাখ মানে তো 1 মিলিয়ন হচ্ছে, সে 10 লাখ টাকা কামায়, তার চেহারা এরকম হয় না, সে ধূপ করে এরকম মাটিতে চলে আসে না, এরকম হয় আচ্ছা না। রুহি, রুহি একটা লাইন বলি, আপনার লাইভে আমার অনেকেই ঢুকে গেছে, আমার পরিবারের এবং আমার হলো যে ছোট ভাই ব্রাদারকে বলবো আপনারা এই লাইভটা স্কিপ করেন। এটা একটা কি বলে যে কালো অধ্যায়ের লাইভ এবং একটা প্রতারকের গল্প, যেটা আমি বা আমরা জানি। সো আপনারা এখানে আগামাথা খুঁজে কম পাবেন। আর ইতালি থেকে আমার এক ভাই দেখতেছে, আপনি রুহিও ইতালির, সো কখনো এগুলো নিয়ে হলো যে আমি চাই না যে অনলাইন প্ল্যাটফর্মে আমার পরিবার বা আমার ছোট ভাই ব্রাদার টেনশনে থাকুক যে আসলে আমি কি নিয়ে এখানে এক্সপ্লেন করতে আসছি। এটা একটা সামাজিক অ্যাওয়ারনেস প্ল্যাটফর্ম হিসাবে আমরা গড়ে তুলতেছি, এবং এর হুম, পরবর্তীতে যে আমরা কি কি করব সেটা আমাদের অডিয়েন্সরা এখনো জানেই না বা আমরা রিভিল করি নাই। সো এটা অনেক বিগ একটা প্ল্যাটফর্ম হবে। আরো গল্প আছে, আজকে আমি বলছি, আমাকে আরো 2জন আসছে তাদের গল্প যেন তাদের হয়ে আমি বলি, সেই গল্পগুলোও কিন্তু জমছে, যেগুলো 100% রিয়েল। সো আমি বলবো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা, যেহেতু আমি কোনো লাইভে ঢুকলে আমার পেজে যেহেতু উল্টাপাল্টা কোনো কিছু নাই বা আমি ব্যক্তি মানুষ হিসাবে কি জানে, সো আপনারা দেখেন, বোঝেন, বাট এখানে এসে কমেন্ট বা ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। আমি আমার লোকজনকে বললাম এই কথাটা। তো এখন আমি অডিয়েন্সের কাছে যাই। তো এখন কথা হলো, এরপরে সেই লোকের সাথে যখন সে একটা আলোচনা করে, সেই লোক তাকে ফোন দিয়ে বলে এবং সেই এসপি কেও ফোন দিয়ে বলে, কারণ তারা সবাই মিলেই একটা চক্র। তো সেই জায়গা থেকে কি করে, হঠাৎ করে সে ফোন ধরা বন্ধ করে দেয়। তো হুম, তারপরে এই 3 দিন পরে ফোন ধরে, ফোন ধরে বলে যে আমার ফোন চুরি হয়ে গেছিল। মানে হুম, ওর যেগুলো স্বভাবের মধ্যে এখন আপনারা দেখছেন, ওইটা আমরা আগে দেখে আসছি। বলে ফোন চুরি হয়ে গেছে, এই জন্য ফোন ধরতে পারি নাই, ফোন বন্ধ ছিল, ব্লা ব্লা ব্লা। তো বলছে টাকাটা কি যাকে দেওয়ার কথা তাকে দিছেন? বলে হ্যাঁ দিছি, তো রিসিপ্টটা দেন।
তো রিসিট না দিয়ে সে কি করে, আল্লাহ মাবুদ জানে কিসের রক্ত, টিস্যুর মধ্যে কিছু রক্ত টক্ত দিয়ে বলে যে এটা দিতে যেয়ে যাদেরকে দিতে গেছি তাদের অপোজিট পক্ষ আমাকে অ্যাটাক করছিল, এই অ্যাটাকের কারণে আমার নাক মুখ হলো যে আমার কেটে গেছে বা ঘুষি দিচ্ছে এরকম কিছু একটা, এই যে রক্ত, আমি এখন হসপিটালে যাব, আমি হলো হসপিটাল থেকে এসে তারপরে ঘটনার বর্ণনা বা ঘটনা দিচ্ছি। বুঝছেন কিন্তু ঘটনাগুলা হুম কতটুকু স্পর্শকাতরে নিয়ে গেছে। হুম এবং ওই টিস্যুর ছবি দেয় যে হ্যাঁ এই যে রক্ত দিয়ে নাক মুখ মুছতেছি, এগুলো রক্ত, আসলে কিসের রক্ত ছিল আমি জানি না। হুম তো তারপর থেকে তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম হয় ছোটখাটো, এই তখন ওই বাকি টাকার জন্য যেরকম এরা চাপ দেয়, আর ওই লোকের কথা হলো আমি যে টাকা দিছি সেটা সত্যতা কি, তারপরে না বাকি টাকা দিব, এই যে তাদের সূত্রটা হৃদম ছেঁড়ার একটা তৈরি হয়ে গেল, যে এই কারণে তারা হলো যে মাঝে মধ্যে কথা বলে মাঝে মধ্যে বলে না। বাট এর ফাঁকে কি করে, যেহেতু ও আগে অ্যাড্রেস পেয়ে গেছিল ফিঙ্গারিং বা গিফট পাঠানোর জন্য, সেই কারণে হলো যে আপনার ওই বাসার নিচে যায় ও একটা ক্রাউডই তৈরি করে আসে। সেদিনও শাড়ি পরে গেছে হুম হুম কাউকে কিছু না বলে। এবং ভাগ্য ভালো সেই সময় ওর ফ্যামিলি উমরাতে ছিল, ও জানে না, হুম মানে চিল্লাচিল্লি করছে, বিল্ডিং এর লোক দেখছে, দারোয়ান আর বডিগার্ড সামলাইছে, বাট ওর ফ্যামিলি উমরাতে ছিল। তো তখন থেকে ও চাপ দেয়, ও এর ফাঁকে হলো যে তার যে এলাকার অফিস, ঢাকার পান্থপথের অফিস, এগুলোতে টুকটাক টুকটাক কিছু স্ক্রিনশট, কিছু ভিডিও, কিছু দুইজন মিলে কিছু চুরি করে এই ছবি টবি ওর কালেকশনে থাকে, এই ব্ল্যাকমেল করা শুরু করে যে এই ভিডিও ছেড়ে দিবে, ওকে বিয়ে করতে হবে। যখন ওকে বিয়ে করতে হবে বলে তখন এ দিশাহারা হয়ে যায়। এই আমরা জানি হলো যে নভেম্বর থেকে আমাদেরকে ইনভলভ করে, আমরা একটা যে থাকে না যে খুব ভালো লেভেলের 4-5 জন ফ্রেন্ড, এই যখন আমাদেরকে ইনভলভ করে, আমরা একটা জায়গায় গাড়িতে বসে জড়ো হই, হয়ে আমরা সমস্ত কিছু শুনি, শোনার পরে যার যে জায়গা থেকে ক্যাপাসিটি, তার সেই জায়গা থেকে আমরা হলো আগায় আসি এবং ক্লু গুলা বের করার চেষ্টা করি, এবং সব ক্লু ওর কাছে থাকা এবং আমরা বের করা, এইভাবে বের করে টোরে ওকে আমরা একটা সমঝোতায় আনি। কারণ এর ফাঁকে ওই ভদ্রলোকের পারিবারিক ভাবে অনেক বড় ধরনের 2-3 বার একটা ঘটনা ঘটে গেছে, অনেক বড় ধরনের। তো যেহেতু আমরা চাই যে একে সেভ করে আনতে হবে, সবচাইতে হলো যে দুঃখজনক ঘটনা হলো ওর আশেপাশে ওর সংস্পর্শে যে যায় সেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে, আপনারা মিলায় নিয়েন, হুম রাইট? হুম হুম। একদিনের জন্য হলেও অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ এক 2টা ঘটনা আমার কাছে আরো আছে যারা ওর সংস্পর্শে যায় অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে পড়ে, এটার কিন্তু একটা সিমিলারিটি আছে। তো এই ভদ্রলোক এগুলো নিতে না পেরে কিন্তু একটা ছোট্ট হার্ট অ্যাটাক হয়, অসুস্থ হয়ে পড়ে, এবং 3 ঘন্টার নোটিশে তাকে হলো যে ওই দেশে, মানে বাইরের দেশের একটা উন্নত দেশে, আমি নাম নিচ্ছি না, উন্নত দেশে তাকে পাঠানো হয়, এবং মিনিমাম 16 দিনের একটা জার্নি সে পার করে আসে, সেখান থেকে রিং পড়ায় আসে। আসার পরে আমরা আরো বেশি এটা নিয়ে একটু টেনশনে চলে যাই। তারপরে কি হয়, এ হলো নয় বিয়ে করবে, নয় হলো মোটা অঙ্কের টাকা দিতে হবে। ওই যে যেটা হলো যে নেপালের ঘটনায়, আমি এই করেছি আমি এত টাকা পাই, আমি ওই করেছি, আসলে কিছুই করে নাই। হুম আমি ওখানে চুক্তি করছি, ও নাকি আগেই ওর টাকা থেকে টাকা দিছে, মানে এগুলো টাকা আদায় করার একটা সিঁড়ি, আসলে কিন্তু ও টাকা দেয়নি। এইভাবে ভাবে ওই ভদ্রলোকরা অনেক রকমের করে, আমরাও প্রশাসনিক হেল্প নেই, বিভিন্ন ক্লু বের করি, ব্যাংকের ক্লু বের করি, সবকিছু বের করে 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 একটা পর্যায়ে মানে ওই ও একটু থেমে যায়, কেন আমাদের হাতে প্রমাণ চলে আসে যে সেই টাকাটা সে কোথাও দেয় নেই। ও ওইটা ওই যে ফিক্সড ডিপোজিট করতে যে জমা দিছে ওই টাকাটা তাই তো? হ্যাঁ, রাইট। সেই টাকাটা সে কোথাও দেয় নাই, কোনো চুক্তি হয় নাই। এবং আমরা ওই মানে আমাদের জানাশোনা 2 জন পার্শ্ববর্তী দেশে যায়, যে লোকের সঙ্গে এগুলো, তাকে সে মানে মিনিমাম একটা পর্যায়ে আছে, বাট অত বেশি পর্যায়ে না, এটা হলো এদের চক্র, এই জন্য। তো সেখান থেকে সবকিছু নিয়ে এই এসপি এবং আরেকজনের নাম নাম্বার দেয়,
সেই লোক হলো, এগুলো নিয়ে আমরা জানতে পারি যে এই টাকাটা সে দেয়নি এবং পুরাটাই ও নিজে রেখে দিছে। যখন ধরা পড়ে ও গা ঢাকা দেয়। সেই সময় কিন্তু ও বাসা চেঞ্জ করছে, আপনি রুহি একটু বের করবেন, আপনাকে ওকে। আমি টাইমিং গুলা দিচ্ছি, সেই সময় ও বাসা চেঞ্জ করছে ও, যাতে করে ওকে ড্রাইভার বডিগার্ড বা কেউ ওকে খুঁজে না পায়, ও বাসা চেঞ্জ করছে। এটাই এবং হুম। এবং ও নাম্বার চেঞ্জ করছিল সেই সময়, আপনি একটু খুঁজে নিন, যেহেতু আপনি ওর পরিবারের সাথে জড়িত, আপনি খুঁজে নেবেন ওই টাইমে ওর হয়তো আগে আরো নাম্বার ছিল, ও ট্রাপে ফেলার জন্য অন্য নাম্বার ইউজ করছে। নাহলে একটা মানুষ নাম্বার কিভাবে চেঞ্জ করে? আমরা তো নাম্বার চেঞ্জ করতে পারবো না। না না, সে করতে পারে, এটা বিষয় না। এরকম মানুষের এই ধরনের মানে ইয়া থাকে। কারণ এই যে আমি মানে এর মধ্যে 2-4 জায়গায় ঘুরতে গেছি, হ্যাঁ, রোদ ছবি তোলা হয়নি আমার, একেবারেই রোদ ছবি তোলা হয়নি। কিন্তু ওর সাথে কেউ কথা বললেও 5 সেকেন্ডের জন্য সেটারও স্ক্রিনশট নেয়। কেন নেয়? হ্যাঁ, 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 কেন এটা নেয়? প্রমাণ। এগুলোর হলো ব্যবসা, এগুলোর ব্ল্যাকমেইলিং এর হলো যে খাবার। রাইট। ওর ওই ভদ্রলোককেও মাথায় হাত ছোঁয়ায়ে ওর মেয়েকে বিদেশে পড়ালেখা করাবে সেরকম একটা কমিটমেন্ট নেয়, যেগুলো পরবর্তীতে সব লোকের সাথে নেয়। যেগুলো এই যে বিয়ে করছিল রুমি, তার এভিডোভিট করে কাগজে নেয়। যেগুলো এই এই রাসেল মিয়া, মুন্না সবার কাছে ওই মেয়েকেও বাপ বানায়। এটার ওখানেও আমরাও এর সাক্ষী। ওই মাথায় হাত ছোঁয়ায় ওই মেয়েকে দেশের বাইরে পড়ালেখার একটা দায়িত্ব দিছিল। এবং যদি ও সত্যিকারের প্রেমিকা হইতো, তাহলে ওই ভদ্রলোক যে এই মেয়েকে পৃথিবীর সবকিছু দিত বা পড়ালেখা করাইতো, এটা সত্যি, এইটা এটাও সত্যি। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার গল্পটা আমরা এদিক কন্টিনিউ রাখি। হ্যাঁ, আর কি কি করছিল, কি কি হয়েছিল, শেষ পর্যন্ত কত টাকা নিল, এবং আচ্ছা, আপনারা কেন এই পর্যন্ত জেলে দিতে পারেন নাই, সেই গল্প বলেন। আচ্ছা, তো এই যে আম, যখন ওই টাকাগুলো ওইটাই ওর যে এক এক সাথে 50, এইটাই শেষ। আচ্ছা। এইটা এখানেই মানে টাকার লেনদেন এখানে আর আগাতে পারে নাই। কেন সেটাই আসি। যখন বিভিন্ন রকম গা ঢাকা দিল, বাসা চেঞ্জ করলো, তারপরে একটা থানাই পানাই রিলেশন, তারপরেও ওই লোক কিন্তু এগ্রেসিভ হয় নাই বা ওকে দেখে ছাড়বে এই করবে না, হয় নাই। ওকে রিকোয়েস্ট করছিল যদি সত্যি ও কাজটা করতে পারে, তাহলে যেদিন ওই মানে লিস্ট চলে আসে সেই দিনও বলছিল যে এখনো যদি ও করে দিতে পারে ওকে বাকি টাকা দিবে। এই পর্যন্ত হলো যে কনভার্সেশনে কথা বলছিল, কনভারসেশনে তিনজন মিলে। সেই সময় আর কি পরে আমাদেরকে জানাইছে যে তিনজন মিলেও কনভারসেশনে কথা বলছিল। তো সেই জায়গা থেকে ও আস্তে 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 ওই যখন হলো যে বিয়ে করতে বলবে, আমরা ইনভলভ হইলাম। আমরা বাংলাদেশের খুব নামকরা একটা প্রশাসনিক লেভেলে হেল্প চাইলাম, সব তদন্ত হইলো, সবই হইলো। বাট রুহি, বিষয়টা হলো যে ওকে জেলে দিতে পারে নাই। সেই সময় আমাদের ইন্টেনশন ছিল টাকাটা তুলে আনা, জেল না। পরে যখন জেল চিন্তা করছি, মানে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে গেছে। তখন যদি আমরা ওর পিছনে লেগে থাকি, তাহলে আমার সেই ভদ্রলোকের পুরা ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে, পুরা ফ্যামিলি থেকে তাকে একা হয়ে আসতে হবে। তার যে লাইফ, তার যে জীবন যাপন, তার যে সবকিছু, সেটা ধ্বংস করে ওকে বিয়ে করতে হবে। ও কারণ লালা। ওর কাছে অলরেডি ওই যে ওয়াশরুমে গেছে থেকে তার বিভিন্ন সিক্রেট, তার ছবি, তার ভিডিও, তার যে পারিবারিক ইনফরমেশন বলছিলাম আমি যে হ্যাক করে ফেলছিল, সব হ্যাঁ, হ্যাঁ। কিছু ওর হাতে। এখন যদি একে মেনে নেয়, বউ ছাড়তে হবে, বউকে মেনে নিলে একে ছাড়তে হবে, বা একে যদি মেনে না নেয়, ফাইট দেয়, তাহলে সবকিছু ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে, থানা পুলিশ হবে, এগুলোর প্রমাণ হবে। কিন্তু আপনি একটা জিনিস হিসাব করেন, যে মানুষ বিভিন্ন ব্ল্যাকমেইলের শিকার হয়ে 80-90 লাখ টাকা দিতে পারে, সে নিশ্চয়ই একটা পজিশন বা প্ল্যাটফর্ম আছে, রাইট? অবশ্যই আছে। আজকে আপনাকে আমাকে কেউ গালি দিলেই আমরা সহ্য করি না, কিন্তু সেই জায়গায় যখন ওকে এত নিচে নামাইছে যে তাকে যদি সবকিছু হ্যান্ডেল করে,
ওই লোকের ফ্যামিলি জমা রেখে এসে একে ফাইট দিয়ে একে এর সাথে কাদা বা মানে টয়লেট হয়ে ছোড়াছুড়ি করে একটা হ্যাস্তন্যস্ত হবে। সেই জায়গা থেকে এবং এর যে টিম, এর কিন্তু বাইরেও টিম আছে। আপনারা ভাববেন না যে ও শুধু ঢাকা শহরের টিম, এটা সম্পূর্ণ মানুষের রং। ওর বিভিন্ন দেশেও টিম আছে। ওকে। তো সেই জায়গা থেকে যখন আমরা সিদ্ধান্ত নিলাম এবং পরবর্তীতে বিভিন্ন প্রবলেম ফেস করলাম আমরা পারিবারিকভাবে, সবাই মিলে যখন দেখলাম যে এটা যদি সবাই নাড়াচাড়া করে, একে জেলে দেওয়া তো সম্ভব হয়ই নাই। আমি যেটা বলবো যে এর প্রশাসনিক লেভেলে হাত যত না আছে, এর ক্রিমিনাল লেভেলে লাইকে হলো যে আপনার বস্তির যে গ্যাং থাকে এই লেভেলের ওর হলো যে ড্রাগের হাত আছে, এবং ও সাপ্লায়ার, এবং ও ইন্টারন্যাশনাল না শুধু, ও একজন প্রশিক্ষিত যৌনকর্মী। ও যে বাংলাদেশে আমি জানি না একে কে ছাড়াই গেছে বা যেতে পারবে বা এরকম কোন প্ল্যাটফর্মে কোন টাইপের মানুষ আছে। এ সুই হয়ে ঢোকে, ঢোকার পরে ও ফাল হয়ে জায়গা বিস্তার করে একদম মানে ওটাকে ঘা বানায় বের হয়ে আসে যেখানে সুই হয়ে ঢোকে। ওর চালাকি হইল যে আগে ঢুকতে হবে, তারপরে ও এগুলোকে এক্সপ্লোর করে করে বিভিন্ন ফাঁদ, কারণ ও তো একা না, এটা তো একটা টিম। সেই জায়গা থেকে ও স্পেশালি ওর পার্সোনাল ট্যালেন্ট দিয়ে ও মানুষদের কাছে টিমের চাঁদার বাইরে ও কিছু অ্যাসেট নিয়ে বের হয়ে আসে, যেটা টিমের ভাগ দেওয়ার কোনো দরকার হয় না। বেসিকলি ও এমন পুরুষ ধরে যে পুরুষের কাছে টাকা আছে বা ফেম আছে, কিছু একটা আছে যেটা ও হ্যাঁ, পাবে। হ্যাঁ, হ্যাঁ, পরে গিয়ে এবং যখনই যায় সে, তখন তোর মাথার মধ্যে এটা চলতে থাকে, এই জন্য সবসময় ও হ্যাঁ, মানে প্রমাণ রাখতে শুরু করে, প্রমাণ রাখতে শুরু হুম, করে, যেন একটা সময় গিয়ে মানুষ মানে হুম, মুখে না যেতে পারে, না হুম, করে না দিতে পারে। তো হুম, এটা যখন ওর সাকসেসফুল না হইতে পারে ওর উদ্দেশ্যে, তখন এটা দিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, প্রথম এবং ওই ব্ল্যাকমেল ও ব্যক্তিগুলো প্রেগনেন্ট পিছিয়ে হয়। আসে না পরবর্তীতে, সবকিছু দিয়ে থুয়েও ওর থেকে ছাড়া নিয়ে চলে আসে, একমাত্র কারণ তারা নিজেদের হয় হ্যাঁ, ক্যারিয়ার, হ্যাঁ, নাইলে হ্যাঁ, হ্যাঁ, সম্মান, নাইলে সংসার, কিছু একটা টিকায় রাখতে চায়, যাদের কোনো একটা হ্যাঁ, দায়বদ্ধতা আছে, হ্যাঁ, রাইট? হ্যাঁ। হ্যাঁ, যেটা এই একমাত্র, দায়বদ্ধতার জন্য কেউ আগায় আসে যেটা না। দেখেন, আপনি দেখেন, আপনি খালি একটা জিনিস প্রুভ নেন। আমরা তো মিনিমাম একটা ঘটনা একবার দেখলেই বুঝে ফেলি। এই মুন্না কিন্তু আড়াল হয়ে গেছে নিজের সংসারের জন্য, রাইট? আমি যার কথা বলছি এরকম মুন্না সে দিনে 100টা জন্ম দেওয়ার মতো ক্ষমতা রাখে, কি টাকা পয়সায়, কি নেম ফেমে। তাহলে সেই ব্যক্তির ফ্যামিলির জন্য কি করতে পারে? আপনারা খালি একটু আমাকে কোশ্চেনের অ্যান্সার দেন। আকাশ নিবিড়ের বউ ছিল না, বাচ্চা ছিল না, আকাশ নিবিড় এখনো লেগে আছে। আমি একদম হ্যাঁ, ক্লিয়ার বলবো, এই আমি আনসারির মাইয়া ক্লিয়ার কেন লেগে বলবো। রইছে? কারণ আনসারির মাইয়ারও না আগে পিছে কেউ নাই, আনসারির হ্যাঁ, মাইয়ার চিন্তা করতে হইব না, এই জন্য হ্যাঁ, আনসারির মাইয়া লেগে রইছে। হ্যাঁ। আমি একদম ইনস্ট্যান্ট দুইটা উদাহরণ দিলাম। মুন্না পিছু পা হয়ে গেছে কারণ মুন্না চাইলে ওর নামে অনেক কিছু করতে পারতো। না না, মুন্না তার ফ্যামিলি সংসার আছে, বাঁচাইছে। এটা খুবই একটা সিম্পল জিনিস। এই যে লোকটার কথা তুমি বললা, আপনি বললেন, হ্যাঁ, যে লোকটার কথা আপনি বললেন, এই লোকটা অ্যাকচুয়ালি এখানে একটা হ্যাঁ, টাইমিং এ আপনি ভুল বলছেন। এটা হওয়ার কথা 18 থেকে 19 পর্যন্ত, নাকি? এটাই তো বললাম, আমাদের জার্নির শুরুটা বলছি, শেষ হয়েছে তো এই পর্যন্ত এসে। শেষ হুম পর্যন্ত তো আপনি কাউন্ট করবেন। আমি বলছি ওদের জার্নি ছিল 11 মাস, আর ঝামেলার জার্নিও তো ছিল, রাইট? হুম 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 হুম। হ্যাঁ, এই এই যে আমাদের আমাদের আরেকজন নায়ক, মুন্না ভাই ছাড়াও আমাদের আরেকজন নায়ক, সে কিন্তু কাজের দিকে মনোযোগ দিয়ে দিছে, কারণ সে কাজ করতে চাইছে, সে অন্যদিকে কোনো জড়াইতে চায়নি। আমাদের হ্যাঁ, মুন্না ভাইও ধরেন, হ্যাঁ, হ্যাঁ, এভাবে ধরেন সেভাবে ধরেন, সে কাজও করতে চাইছে, আবার তার সংসারও আছে, এই জন্য হ্যাঁ, কিন্তু সে করে গেছে। হ্যাঁ। তো যদি কেউ আমাকে নিবিড় ভাই কোশ্চেন তো করে, সংসার ভেঙে গেছে, নিবিড় ভাই তো কিছু করবেই, নর্মাল। হ্যাঁ, হ্যাঁ, যদি কেউ আমাকে কোশ্চেন করে তাহলে উনি এত বিগ শট কেন জেলে দিতে পারলো না? আমি এই জন্য উদাহরণ দিলাম, নিবিড়ের কোনো পিছু টান ছিল না। আর এই যে যারা আদার্স তাদের পিছু টান দেখেন, তারা কিন্তু হাইড হয়ে গেছে। অ্যান্সার এখানেই, এখানেই অ্যান্সার। ঠিক আছে। তো এই জার্নিতে যে টাকাগুলা নিচ্ছে এবং কিভাবে কিভাবে নিচের গল্পের চাইতে এটা যত বড় লোমহর্ষক ঘটনা সেই সময় আমাদের জন্য ছিল, যেটা এই 25-এ এসে আমি
অনেক কিছু হয়তো ফেড হয়ে গেছে, অনেক কিছু হয়তো আমরা ওই চাচ্ছি কথা না। শোনো, পুরাতন এত স্মৃতি, হ্যাঁ, মানে মনে করে সব পাই টু পাই, কারণ আপনি আমাকে যেভাবে বলছিলেন, হ্যাঁ, এর সাথে এই গল্প, মানে ওই গল্পই রয়েছে, কিন্তু আপনার সাথে আমার কথা হয়েছিল ডেট বাই ডেট, মান্থ বাই মান্থ, হ্যাঁ, কোন মান্থে কত টাকা হ্যাঁ, আসতেছে, এগুলো আপনি আমি আমাকে কিন্তু বলছেন। কিছু আজকে বলছি, আপনি মনে করতে পারতেছেন না। যেমন হ্যাঁ, আমি বলি আমি কিন্তু হ্যাঁ, এক্সাক্ট বলছি যে এইটা ওই যে আপনার যেটা 50, এটা কিন্তু আমি তো এখন এখানে 100% প্রুভ এনে সবার চোখের সামনে দিব না, কিন্তু আপনাকে তারপরেও প্ল্যাটফর্মে আমি কিন্তু বলছি যে এটা ডিসেম্বর মাসের ঘটনা। রাইট, আমি কিন্তু ডেট বলতেছি না, বাট আমি তো মাস বলছি। যেমন রাইট, এই যে পার্শ্ববর্তী দেশে গেছে, এটা হলো অক্টোবর মাসে। হুম, কোন বিমানে গেছে, কত তারিখে গেছে, এখন আমি তো এগুলা রিভিল করছি না। হ্যাঁ, এখানে আবার যে ব্যাপারগুলো চিটাগং আমি থেকে একটা গল্প থেকে, চিটাগং থেকে একটা টাকা ট্রান্সফার হয়েছে, আমি সেটাও বলছি যে সেটা হয়েছে হলো যে অগাস্টে। হুম, হুম, এখানে এইভাবেই আমি যে বলছি। জিনিসটা মানে আমি বলতে চাইছিলাম, সবাইকে যেটা জানাইতে চাইছিলাম সেটা হলো এই এই পদ্ধতিতে, কারণ এরকম আরো 4টা ঘটনা আছে, 4টা না 3টা আছে, এই সেম এই ওয়েতেই সে মানে ইয়া ধরে, ছেলে ধরার মতো ছেলে ধরে, ফার্স্টে চকলেট দেখায়। পুরুষ পুরুষ, ছেলে না, পুরুষ। আচ্ছা, আমি এটা বললাম, মানে ছেলে ধরার মতো ছেলে ধরে, হ্যাঁ, ফার্স্টে চকলেট দেখায়, তারপর চকলেট একটু চুষতে দেয়, তারপর ভালো করে যখন যখন সে চকলেট চুষা শুরু করে, তখন সে বলে যে এই চকলেটের দাম তো এত ছিল না। সামহাও সানজি দেখাইতে গেছে। হ্যাঁ, তো এরকমই ঘটে আর কি, এই জন্যই আমরা আর কি আহ, মানে বলতে চাচ্ছিলাম, অনেকেই বলতেছে এটা কি উমুক ব্যক্তি নাকি সুমুক ব্যক্তি নাকি, এটা না, না, ওই ব্যক্তি না, ওই ব্যক্তি তো ওর লাইফে অনেক দিন ধরে, ওই একটা ব্যক্তি কেন হবে আমাদের জানার বিষয় বা বলার বিষয়? না, এছাড়াও অনেক ব্যক্তি আছে যেগুলা সে এরকম করছে, এরকম অনেক হিস্ট্রি আসবে। এখন সেই লোক, আমরা এই লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাইছি, এবং যার অ্যাকচুয়ালি খুব কাছের মানুষ, তার দ্বারাই আমরা এটা জানতে পারতেছি। সেই লোক যদি না আগায় আসে, কিছু করার নাই, কিন্তু আমরা মানুষকে এটা অ্যাটলিস্ট জানাইতে পারি যে কি কি ঘটছিল। যেমন আরো কিছু ঘটনা জমা আছে, যে কে কিভাবে এই লাইনটায় আসছিল, এই ঘটনাটাও আছে, কোন ওয়েতে কার হাত ধরে এই লাইনে সে আসছিল, এটাও আছে। তো এটা আস্তে আস্তে জানাবো, কেন জানাবো, এ থেকে আমরাও সাবধান হব, আমাদের আশেপাশে যদি এরকম কোনো ট্রাপ চলতে থাকে আমরা বুঝতে পারবো। ভালোবাসার নামে মায়া করে, হ্যাঁ, ডাবের ডাবের পানি খাওয়ানোর নাম করে আমাদের এরকম ট্রাপ করা হয়, তো এই ট্রাপ গুলো আমাদের ধরতে হবে। আর আমরা চাবো যে এইগুলার মাধ্যমে শুধু সেই যেন আরেকটা মানে ধরতে না পারে, এইগুলার মাধ্যমে এইরকম আরো কিছু ব্যক্তি যারা আছে এখনো সমাজে আছে, আমরা যাদের সম্পর্কে জানি না, তাদের দ্বারাও যেন কিছু মানুষ মানে আহ প্রতারিত না হয়, এই জন্যই এগুলা বলা, এছাড়া আর কোনো কারণ না। এখন যদি মানে কে বলতেছে যে প্রমাণ কই, হ্যাঁ, প্রমাণ তো আছে, অবশ্যই আছে, কিন্তু ফেসবুকে দিব, ফেসবুকে যদি প্রমাণ দেয়, আপনি কি জানেন এটা আদালতে মানে গ্রহণযোগ্য হবে না? খুবই সাধারণ একটা বিষয়। শ্রাবণী আকরাম, ঠিক জানা নাই তার সাথে এই ঘটনা কিনা, কারণ কারণ এই লোকটা সম্পর্কে আমি কোনো ঘাটাঘাটি করিনি, আমি এই লোকটা সম্পর্কে কিচ্ছু জানি না, আমি এই লোকটাকে জীবনে দেখছি দুইবার, তাও একবার সিনেমাতে আর একবার হলো গিয়া ওই ওনার ভিডিওতে, এতটুকুই আমার দেখা। এই জন্য এই লোকটা সম্পর্কে আমি জানি না, বলতে পারবো না। তবে কোনোদিন তার হিস্ট্রি আসলে আমি অবশ্যই জানাইতে পছন্দ করব, যদি কেউ রিয়েলি আমাকে কোনো হিস্ট্রি দিতে পারে। হ্যাঁ, আকাশ নিবিড় ভাই লেগছে, সব বের করবো, এখন শুধু গল্প শুনেন, গল্প ওর অভাব নাই, তার লাইফে এই পিরিয়ডের মধ্যেই আরেকজনের সাথে আছে, এই জন্য আমি টাইমটাও বলতেছি, এইরকমই হচ্ছে, এই পিরিয়ডের মধ্যেই আরেকজনের সাথে আছে, তারপরে মানে এট এ টাইম 2 থেকে 3 জন চলতেছিল তার লাইফে, অলওয়েজ, কখনো সে এক পুরুষে আসক্ত নারী নাই ছিলেনই না, একাধিক চলতেছিল। দুই আপু, তোমরা রেডি থাকো, আদায় করতেছে, তোমার লাইভ শুনতেছে, লাইভ যে মহিলার কথা বলছেন উনিকে, উনি হলো গিয়া ভিকটিমের খুব কাছের ব্যক্তি,
এই জন্য তার মুখে কথাটা শোনা। এবং এই সুবাদেই তার সাথে আমার কথাবার্তা হয়েছিল। সামহাও যখন কথাবার্তা হয়েছিল তখন আমি দেখছিলাম আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, কারণ আমার আমার মানে নিবিড় ভাই হলো গিয়া সরেজমিনে খাটবে। হ্যাঁ, আর আমার উদ্দেশ্য হলো যে কোনো বিষয় হোক অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষকে সাবধান করা, যেন আমার উদ্দেশ্য ওইটা। কারণ আমি মানে অনেক কিছু দেখছি যে আমরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না, সামহাও দুয়ে দুয়ে চার করতে পারি না, এটা আমাদের দুয়ে দুয়ে চার করতে করতে 10 বছর চলে যায়। তো কিছু গল্প কিছু ঘটনা যদি আমরা তুলে ধরি, তুলে ধরার পর আপনাদের কানে যাওয়ার পর যদি আমরা একটু বলে দিই যে এটা দেখি বা সমান সমান করলে 4 হয়ে যাবে, তো খারাপ না কিন্তু। যেটা হয়েছে এখন আপনি খেয়াল করে দেখেন, এখন কিন্তু তার দ্বারা আর কেউ ফাঁসতেছে না। তার মানে কি আমরা আর কিছু পারি না পারি এতটুকুতে সক্ষম হয়েছি, আরেকটা ব্যক্তি তার দ্বারা প্রতারিত হচ্ছে না। এখন গাড়ি ধাক্কা দিয়ে দিছে, গাড়ির মাইরে দিছে, এটার আমরা কিছু করতে পারবো না। আহ, বুঝছে? তো এখানে বর্ষা একজন বহুগামী মহিলা, রাইট? রাইট, এটাই তো দেখতেছি, এটাই তো দেখা গেল, আমরা এটাই দেখলাম। হ্যাঁ, গল্প আমি বের করেছি, অবশ্যই আপনি গল্প বের করছেন, জলিল, জ্যাকি, রুমি রহমান, তাজিন, উম, দাদা হামেদ মোল্লা, কৌশিক, জাবেদ আলী, রুমির বোন, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি শুধু নাচের ভিডিও দিচ্ছি। হ্যাঁ, কারণ আমি যখন দেখতেছিলাম জলিল বলতেছে, কেউ এই প্রশ্নটা করতেছে না কত বছর বয়সে, কারো মধ্যে এই প্রশ্নটা আসেনি। হ্যাঁ, আমি খালি দেখতেছি, হ্যাঁ। পরে যখন মানে আমার নাম নিল, কেন নামটা নিলাম জানি না, আমি এটা তো সরাসরি মানে ভিডিওটা নিবিড় ভাইকে দিলেও পারতাম, খামাখাসি আমার নামটা নিল। And সে চিন্তা করছিল কি, এই যে যতজনকে ও ট্রাপে ফেলছে সবাই মান সম্মানের ভয়ে বলে নাই এটা সেটা। ভাই আমার তো কাউকে কিছু বলার নাই, জবাবদিহি করার মতো লাস্ট মানুষটা 2020-এ মারা গেছে আমার লাইফে, যাকে আমি জবাবদিহি করতাম, যাকে আমি ভয় পাইতাম। কাকতালীয় ভাবে আমার লাইফের দুইজন ব্যক্তি ছিল যাদেরকে আমি ভয় পাইতাম, সম্মান করতাম, এবং মানে আহ আম্মা যদি বলতো যে আহ এই এটা ও দেখলে কি বলবে, হ্যাঁ, তখন আমি সোজা হয়ে যেতাম, একেবারে তারের মতো সোজা। এটা ছিল আবার চাচা। আমার মা আর চাচা 4 দিন আগে পরে মারা গেছে। আমার লাইফ থেকে শেষ, জবাবদিহির জায়গা নাই আর। আহ, আচ্ছা আপা, ইদানিং সাউন্ড সুন্দর হয়, কাহিনী কি? ওই কাহিনী হলো আপনি যেটা কালকে ইউজ করছেন, ওই যে লাইভের মধ্যে কিছু একটা অপশন থাকে, একটা মাইকের মতো অপশন থাকে যেটার মধ্যে অন করে দিলে আশেপাশের সাউন্ডটা আর থাকে না। ওকে। সঞ্জিদা মনে হয় চলে গেছে। আমারও তো গল্প বলা হয়ে গেছে। উম, আর কারো কিছু জানার আছে, বলার আছে? আপনারা যদি কোয়েশ্চেন করেন আমি উত্তর দিব, নাহলে আমি বের হয়ে যাব। 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা লাইভ কেউ শুনবে না। স্টোরি কি আমরা কন্টিনিউ করছি না, নাকি স্টোরি বাকি রয়ে গেছে? এই তো স্টোরি তো এটাই ছিল। আচ্ছা, আমি সঞ্জিদাকে এনে দেখি, আমার ধারণা তো একসেপ্ট। রুহি, সরি, আমি জানি না কেন লাইভ কেটে গেছে, আমি অল্প সময় প্রবলেম। নিয়ে শেষ করি। হ্যাঁ, হ্যাঁ। তো এই গল্পের ফাঁকে যে আরো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা জার্নি, ওগুলো কিন্তু আমরা এখনো রিভিল করি নাই, বা কিছু কিছু জিনিস তো আমরা অনলাইনে বলবো না, রাইট? কিন্তু সবচেয়ে মজার বিষয়, সম্ভব আপনাদের না বলা। অডিয়েন্সকে আমি বলতে চাই, গত পরশুদিন আমি যে অল্প একটু কথা বলে বের হয়েছি, আমার সাথে এরকম সিমিলার গল্পের 2জন ব্যক্তি আমাকে নক করছে, যাদেরকে আমি কেন আমার মানে 14 জেনারেশনও চিনি না, তাদের সাথে আমার কোনো যোগসূত্র নাই, তারা রুহির মাধ্যমে আমাকে খুঁজে বের করছে, এবং তাদের সাথে এইরকম কিছু হয়েছে, সেই গল্পগুলা তারা আমাকে জমা দিতে চায়। আমি নিব কিনা বা আমি বলবো কিনা আমি সেটা বলছি না,
মানে এই যে আপনারা বলতেছেন এগুলো শুনে কি হবে বা আমরা কি করতে পারবো, দেখছেন সামাজিক অ্যাওয়ারনেস আমরা কোথায় নিয়ে দাঁড় করাতে পেরেছি, যেখানে লোকজন খুঁজে বলতেছে আমাদের ওর সাথে ঘটা গল্পের মানে বিষয়গুলা তারা আমরা যেন বলি, জমা দিতে চাচ্ছে। তাহলে এই লোকগুলা কি ভাবেন একজন দুইজন? না, না, আমার তারা কাছে কোত্থেকে এরকম কিছু আসছে? গল্প আছে, ওর রিলেটেড না, কিন্তু আমার কাছেও কিছু গল্প আছে কি করে ছেলে ধরারা মেয়ে ধরে। আচ্ছা, মানে ছেলেরা কিভাবে সবচাইতে করে পটানো যায় রুহির মেয়েদের। রুহির অডিয়েন্সকে আমি বলবো যে আমার কাছে রিসেন্ট, মানে রিসেন্ট আমি যে রিভিল হইছি আমি একজন মানুষ, এই গল্পটা বললাম, আমি নাথিং, আমার পেজে এগুলো কিচ্ছু যায় আসে না। আমাকে মানুষ খুঁজে এমন কিছু তথ্য প্রমাণ দিছে, এমন কিছু যেটা আমি এখান থেকে বসে 1000 টাইম বলতে পারবো আদালতে গ্রহণযোগ্য। আর এটা ফেসবুকে দেওয়ার মানে আদালতে গ্রহণযোগ্য হবে না। আদালতকে অবমাননা করা, আদালতকে অবমাননা করা। দরকার নেই আগে থেকে আমি এসব বলার আমি পর। রুহির অডিয়েন্সদের বলবো আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা একটু সাথে থাকেন। আমি বলছি যে আমি গত 5 দিনের পরে এমন কিছু তথ্য প্রমাণ, নট পেপারস, ভিডিও বা অরিজিনাল আমার কাছে চলে আসছে, যেটা আপনাদের লোম ডে বাই ডে দাঁড়ায় যাবে, কখনোই ডাউন হবে না। মানে এত ভয়ঙ্কর তথ্য আমার কাছে চলে আসছে, কারণ আমাকে কেউ চিনতো না, আমি রুহির মাধ্যমে এই গল্প বলতে এসে আমাকে খুঁজে বের করছে। সো এই তথ্যগুলা নিশ্চয়ই আমরা অডিয়েন্সকে না বললেও অডিয়েন্সকে আমরা শেয়ার করতে পারি, কিন্তু এগুলো আদালতে গ্রহণযোগ্য। রাইট। আচ্ছা, তুমি তোমার মানে গল্পটা আপনার কি শেষ করতে পারছো নাকি আরো হ্যাঁ, আছে? মানে এই যে এইভাবেই আমাদের জার্নিটা, তারপরে তো যে কোনো হলো যেভাবেই পরিস্থিতির শিকার হয়ে আমরা সবকিছু যখন সেটেল ডাউন করলাম, তখন আমার ফ্রেন্ড আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, সুস্থ আছে, দেশের বাইরে মুভ করছে। এবং সেই গল্পটা সেখানে আজও আমরা যখন এক জায়গায় হই বা ফোনে কোনো রকম কথা হয়, সেই জায়গা থেকে আমরা স্মৃতি মন্থন করি। এবং সেই জায়গার সূত্র ধরে আমি নিবিড়ের লাইভে বলেছিলাম যে এখন যারা ওর সঙ্গে জড়িত এরা একটা টিম, এরা টিম ওয়ার্ক করে, এদের লেভেল এই অনেক কিছু আমি রিভিল করছিলাম, যেগুলোর মধ্যে এগুলো ছিল না, বাট আমার আকার ইঙ্গিত ছিল এই সাপরিকে নিয়ে। এবং ও আজও যা করছে এগুলো আপনারা ভাববেন না ও হিজাব পরছে, ও নরম সুরে কথা বলতেছে। আপনি দেখবেন সাপ মারার পরে অনেকক্ষণ শুয়ে থাকে, তারপরে কিন্তু ফোনাটা তোলে, তো ও হলো একটা সাপ। আপনারা যদি মনে করেন ও ডাউন হয়েছে, পৃথিবীতে আপনারা এখনো ভাত খাননি, আমি বলে দিলাম। তো তারপরেও যদি কখনো কারো সামাজিকভাবে কোনো উপকারে আসি, আমার কাছে যে এখন জিনিসগুলা রেডি আছে বা দিলে আদালতে গ্রহণযোগ্য, এই ধরনের সামাজিক অ্যাওয়ারনেস যদি আমি কাজে লাগিয়ে, আমি সেই জায়গা থেকে আসছি। আমার কোনো রকম আমার পেজ দিয়ে আমার ওই ছাত্রীর নাম মুখে নিয়ে আমার যেরকম সামাজিক প্রেক্ষাপটে যায় না, সেরকম আমি এগুলো নিয়ে ঘাঁটি না। বাট আমি আপনাদের জন্য আমি এই কথাগুলা বলতে আসছি, সবার ফ্যামিলি এবং পরিবেশ এবং সমাজকে রক্ষা করার জন্য। যে গল্পগুলো আরো জমা আছে এগুলো আমরা যদি 1 মাস লাইভ করি, আমরা তাও সত্যি। কথা দিলাম যে শেষ হবে না। কারণ রাইট। অলরেডি আমার কাছে 3টা লোক চলে আসছে। সো একই সিমিলার ঘটনা মেলে, তারপরে জায়গা মেলে, সময় মেলে, সিস্টেম মেলে, তাহলে সেই লোকগুলার গল্প যদি নিয়ে আমি তাদের তথ্য প্রমাণ নিয়ে যদি আরেকটা লাইভ করি, এভাবে ভাবে তো 1 মাসের বেশি হয়ে যাবে, কিভাবে সম্ভব? অ্যাকচুয়ালি আমরা না, মানে আমাদের তো, তোমার তো বলা শেষ হয়েছে তাই না? তোমার গল্প তো বলা শেষ হ্যাঁ, হয়েছে না? আমি আপাতত এগুলোর মাঝখানে বা এগুলোর উদ্দেশ্য, এগুলোর আরো কিছু ক্লু, এগুলো মাঝে মধ্যে আপনার লাইভে এসে আমি বলতে পারবো। বাট আমার আচ্ছা, মূল দেখা যাক। উদ্দেশ্য যে ও যে কত ভয়ানক একটা ক্রিমিনাল, আমি বলবো ক্রিমিনাল, ও কিন্তু হাইলি মানে থিঙ্কিং যৌনকর্মী। হুম। আচ্ছা, মানে এই গল্পটা ছিল একজন ব্যক্তির, যার সাথে এই ব্যক্তির, মানে এই মহিলার সাথে মাত্র 9 মাসের রিলেশন ছিল। 9 মাসের মধ্যে সে কাছাকাছি 75 লাখ টাকা নিতে পারছে, কোনো লোভ দেখায়, কোনো কিছু করে, সব রকম অবস্থায়। আর 75 না রুহি,
হুম। 75 না, 50, 50, 25, আড়াই, হলো যে 22, আর ওইদিকে হলো হাতে হাতে কিছু। ওকে, কাছাকাছি 1 কোটি টাকাই ধরলাম, আমরা 75-এই রই না, এটা আবার বেশি আচ্ছা। হয়ে যায়। হ্যাঁ, তো মানে কিছু চেকের মাধ্যমে, কিছু ক্যাশের মাধ্যমে এভাবে টাকা নিছিল। হুম। এগুলা বলার উদ্দেশ্য হইলো, যে বুঝতে পারতেছে না তাকে আমি বলি, এগুলা বলার উদ্দেশ্য হলো এই প্যাটার্নটা বুঝেন কি করে সে নিচ্ছে। অনেকে প্রশ্ন ছিল এমন কি দেখে, এই দেখেন কি দেখে, কি দেখাইতে হয়। যদি এখান থেকে শিখে নিয়ে স্বামীর উপর অ্যাপ্লাই করেন, তাও হয়তো আপনাদের শপিং এ করতে নিয়ে যাবে। হুম। ট্রাই করে দেখতে পারেন। আর যাদেরকে মানে, যদি কেউ কখনো এই লাইভ দেখে, আমি জানি না কত মানুষ দেখবে এই লাইভ, কিন্তু যদি কখনো এই লাইভ দেখে কিছু একটা জানতে পারে, কিছু একটা বুঝতে পারে, যদি তার লাইফে কোনো উপকার হয়, এটা আমাদের জন্য সার্থকতা হবে। আর এই কারণেই করা এই লাইভ গুলো। মোট টাকা 1 কোটি প্লাস হবে, হ্যাঁ নিবিড় ভাই, এরকমই হবে। কিছু অফিসিয়াল, কিছু আনঅফিসিয়াল টাকা আর কি। আর যে এই গল্পটা বললো, তার খুবই কাছের মানুষ, পরিচিত মানুষের এই ঘটনাটা ঘটছে, এই জন্য সে বলল। আমি এই জন্য তার মুখ দিয়ে বলাইলাম। নাইলে তার এই ঘটনা আমি গত সপ্তাহে শুনছি, শুনে নিয়ে আমার কাছে লাগছে যে এটা বলার মতো, তাই আমি বলতেছি। ঠিক আছে, নাইলে আমি আবার বলতাম না। আমি যাদের চিনি না তারা আবার আমার কাছে আসছে সেম গল্প বলতে। রাইট। কারণ আমি জানতাম তো, যখন আমি আপনার সাথে কথা বলছিলাম ফার্স্টে, আমি বলছিলাম যে এটা কি এই সাল থেকে এই সালে, আপনি বলছিলেন হ্যাঁ। তখন আমি বলছিলাম অফিসটা কোথায়, অমুক জায়গায়, আপনি বলছিলেন হ্যাঁ, তখনই তো মিলে গেছে। আমি তখনই তো বলছি যে এটা তো আমি জানি, এটা আমি গল্পের ওই পাটটা, ওই পাশেরটা জানি না, আমি এই পাশেরটা জানি। এরকম তখন কিছু একটা ঘটতেছিল, আমরা জানতাম। তো যাই হোক, আজকে অনেকক্ষণ সময় নেওয়া হয়ে গেছে। আম, আহ, আর যদি কারো কিছু মনে হয় না বলার আসছে, আহ ধন্যবাদ আপনাকে সঞ্জিদা, অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার গল্পটা শেয়ার করছেন। আমি আমার ভবিষ্যতের লাইভ গুলাতে আপনাকে চাবো, যখন আমি এই অ্যাওয়ারনেস এর উপর কথা বলবো। অনেক বিষয় অ্যাওয়ারনেস আছে, শুধু বাচ্চাদের বিষয় না। আমি এখন বলবো গুড টাচ ব্যাড টাচ, তারপরে হলো গিয়া সেফ এনভায়রনমেন্টের উপরে, বুঝছেন। আমি এগুলা নিয়ে কথা বলতে চাবো, যেহেতু আপনি বাচ্চাদের নিয়ে কথা বলেন, আমি অবশ্যই চাবো যে আপনি আমার লাইভে জয়েন করেন। তো এই লাইভটা ঠিক আসার জন্য আছে, অনেক অনেক আপনাদের ধন্যবাদ। আপনার অডিয়েন্সদেরকে আমি হলো যে বলবো যে আপনারা নিজেদের জায়গা থেকে যারা বাংলাদেশ থেকে দেখছেন, যদি কোনোভাবে আপনারা এই অ্যাওয়ারনেসটাকে সমাজে ছড়াই দিতে পারেন, আমরা হ্যাপি হব। বাট আরো গল্প আছে, হাজার হাজার গল্প আছে, মানে স্ট্রংলি গল্প আছে, সো ওগুলা ধীরে ধীরে আপনারা জানবেন। আর আমার পেজে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট বা এইরকম কোনো কমেন্ট করতে আসবেন না, এগুলো রিলেটেড আমার পেজে কোনো কিছু নাই এবং থাকবেও না। আমি জাস্ট গল্প বলতে আসছি। আপনাদের সবসময় ভালো চাই, শুভকামনা চাই। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, সঞ্জিদা আমাদের ছেড়ে চলে গেছে আরেকবার। গান গাইতে মন চাইতেছে, যেও না সঞ্জিদা। ও, যাক, এত সিরিয়াস এর মধ্যে একটু হাসার ব্যবস্থা করলাম। আপনারা সবাই ভালো থেকেন। রুহি আপু, আপনি কিছু বলেন, কেমন হাজবেন্ড পোষ মারাইতে হবে, এইটাই তো। এই গল্পটা থেকে না 3 ভাবে আপনারা নিতে পারবেন। হ্যাঁ, এক, পুরুষরা এরকম যদি কেউ করে, তাহলে আপনারা বুঝে নিবেন যে এটা পুরুষ ধরা। আর এর থেকে মহিলারা যেটা শিক্ষা নেবেন, সেটা হলো গিয়া এইভাবে স্বামীদেরকে বশ করতে হয়। ওকে, শিখার তো শেষ নাই, শিখার একদম শেষ নাই। আমরা কেন না স্বামীকে এইভাবে করে বশ করি। যাদের যাদের স্বামী আছে, একবার ট্রাই করেন তো, আমাকে একবার ইনবক্সে জানান কাজ দেয় কিনা। গাড়িতে বসে বা যে কোনো জায়গায় বসে মাথা বিলি দিবেন একটুখানি। সে যেভাবে, সে বলতে ভুলে গেছিল যে তারা ভালো হাতাহাতি করছিল, শরীরে হাত দিতে দিছিল। সেই প্রথম দেখায়, একদম প্রথম দেখায় পাশাপাশি বসার পর পরই এই ঘটনা। তা আমি জানি না এটা কিভাবে করে করতে পারে মানুষ। আমি ইউরোপে থাকি, ওটা আমার কাছে অস্বাভাবিক লাগে। আহ হয়তো বাংলাদেশ বেশি আগায় গেছে, কে জানে। তা আপনাদের তো বিয়ে করা জামাই, আপনারা ট্রাই করতে পারেন। আর শেষ পর্যন্ত একটা মানে হাসির জন্য বলতেছি, হ্যাঁ, যে শেষ পর্যন্ত একটা আবেদন। কেউ একজন আমার জামাই খুঁজতেছিল, মানে আমার জামাই খুঁজতেছিল, আমার হারায় যাওয়া জামাইটা খুঁজতেছিল, কারণ আমার একটা মাত্রই জামাই। আর আমি তাকে এই পর্যন্ত জামাই মানি। কাগজে ডিভোর্স এগুলো আমি মানতে পারিনি। তাকে কেউ খুঁজে দেন প্লিজ। আজকের জন্য খোদা হাফেজ। ইনশাল্লাহ কালকে সময় পাইলে আমি অবশ্যই লাইভে আসবো, আইসে নিয়ে এরকম চিট চ্যাট করবো, একটু গপ্প করবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।